আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি আমাদের বুস্টার উইকের ফ্রি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমেই একটু সবাই আমাকে বলবেন যে আপনি ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, ভিডিও আপনার কাছে ক্লিয়ার কিনা, এবং হচ্ছে আপনার অডিও ঠিক আছে কিনা, আপনি ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। যারা কমেন্ট করতেছেন সবাই একটু আমাকে বলবেন, আমি একটু কমেন্টটা চেক করি যে সবাই একটু জানাবেন ভিডিও ঠিক আছে কিনা এবং অডিও ঠিক আছে কিনা। আচ্ছা, যেহেতু অল ক্লিয়ার, তাহলে আমরা আশা করি এখন ক্লাসটা শুরু করতে পারি। যেহেতু সব আপনারা দেখতে পাচ্ছেন সব এবং ক্লিয়ার, আমরা আশা করি ক্লাসটা শুরু করতে পারি। সবাই বলতেছে ঠিক আছে সব, আমরা ক্লাসটা আশা করি শুরু করতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা আজকে বেসিক্যালি অনেকেই জিজ্ঞেস করতেছিল যে ভাই গতকালকেই পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন পড়াইছেন, তো আজকে আপনি ওইটারই কন্টিনিউশন হিসেবে ওই ক্লাসটাই নেবেন কিনা। না, আমি আজকে এটা বেসিক্যালি ফ্রি উইকের ক্লাস আর ফ্রি বুস্টার উইক চলতেছে। আমি চিন্তা করতেছি যে ফার্স্ট পেপার থেকে একটা অধ্যায় সম্পর্কে একটু ডিকটেশন দিছি, সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, এবং বিশেষ করে 24 এবং 25 ব্যাচের জন্য অর্গানিক কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। এই অর্গানিক কেমিস্ট্রি থেকে একটু আপনাদের সাথে আলোচনা করব, এটাই মেইন উদ্দেশ্য। কারণ আমরা দেখছি যে অর্গানিক সবাই আমরা কম বেশি ভয় পাই, তো যাদের অর্গানিক নিয়ে একটু ভীতি কাজ করে সেই ভীতিটাকে কোনোভাবে কমানো যায় কিনা, এই জন্যই 24 এবং 25 ব্যাচকে মেইনলি টার্গেট করে এই ক্লাসটা আজকের হবে, এবং পাশাপাশি 26 ব্যাচও এই ক্লাসটা করতে পারবে, কারণ আমি শুরু থেকেই শুরু করব। এই জন্য সবাই এই ক্লাসটা আশা করি করতে পারবেন এবং আপনাদের জন্য ভালো হবে। তো সবাই ক্লাসে একটু মনোযোগ দিই, সবাই একটু খাতা কলম নিয়ে বসবো। আজকে খাতা কলমের উপরেই আসলে যুদ্ধ করতে হবে। আপনাদেরকে বলবো খাতা কলম নিয়ে বসবেন এবং মনোযোগ দিবেন, এই ক্লাস আপনার জীবনে মনে থাকবে। তো চলেন শুরু করি, বিসমিল্লাহ করি। সবাইকেই আবারও ওয়েলকাম। আমি আমার পরিচয়টা দিয়ে নেই, যারা আজকে প্রথমবারের মতো আমার ক্লাস করতে আসছো। আমি ডাক্তার সাদ, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাস করছি, K66 ব্যাচ। হ্যাঁ, বর্তমানে টাঙ্গাইলে BCS হেলথে কর্মরত আছি। আমি আপনাদের মেডিকেল কেমিস্ট্রির ক্লাসটা এখন নিব, ঠিক আছে। তো আজকে আমি অধ্যায় জৈব রসায়ন শুরু করতেছি। জৈব রসায়ন আমি হেডলাইন লিখে রাখছি, কথা না বাড়িয়ে চলো আমরা জৈব রসায়ন পড়া শুরু করি। আচ্ছা, তো জৈব রসায়নের শুরুতেই প্রথমেই যে প্রশ্ন আসে, ভাই জৈব যৌগ কারা? তো জৈব যৌগ কি, এটা আমি একদমই শুরুতে প্রাইমারি বেসিক দিয়ে শুরু করতেছি, যাতে ক্লাসটা গ্রো করতে আপনাদেরকে হেল্প করে। আচ্ছা, এখন আসেন প্রথমেই আমরা জৈব যৌগ কি এটা নিয়ে একটু জানার চেষ্টা করি। জৈব যৌগ আসলে কাদেরকে বলা হয়? 9-10 লেভেল থেকে শিখছেন আপনারা, আবার HSC-তেও পড়ছেন। জৈব যৌগ বেসিক্যালি হাইড্রোকার্বন এবং তাদের জাতককে বলা হয়। হাইড্রোকার্বন এবং তাদের জাতককে জৈব যৌগ বলা হয়। একদম শুরু থেকে শুরু করলাম, হাইড্রোকার্বন এবং তাদের জাতক, তাদেরকে জৈব যৌগ বলা হয়। আমি একটুখানি কথাগুলোকে ভেঙে চুরে দেখাবো আপনাদেরকে। হাইড্রোকার্বন এবং তাদের জাতক কথাটার মানে হচ্ছে, হাইড্রোকার্বন কারা ভাইয়া? যারা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত, কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন, এবং এখান থেকে উদ্ভূত যৌগ বা তাদের জাতক, তাদেরকেও কিন্তু জৈব যৌগ বলা হয়। তাহলে জৈব যৌগ কারা? হাইড্রোকার্বন এবং তাদের জাতককে বলা হয় জৈব যৌগ। সবাই একটু খেয়াল করবো। এখন হাইড্রোকার্বনের জাতকের দুই একটা উদাহরণ দেই। খুব পরিচিত হাইড্রোকার্বন আমি আপনাদের সামনে লিখি, দেখেন খুব পরিচিত হাইড্রোকার্বন, 9-10 লেভেলে পড়ছেন, HSC 26ও খেয়াল করবেন। মিথেন একটা খুব পরিচিত অ্যালকেন, তো মিথেন আমি লিখছি। মিথেন ডেফিনেটলি একটা হাইড্রোকার্বন এবং মিথেন একটা জৈব যৌগ। এখন মিথেনের মধ্যে আমরা জানি প্রতিস্থাপনযোগ্য 4টা হাইড্রোজেন আছে। মিথেনের একটা হাইড্রোজেনকে আপনি যদি ধরেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করেন, তাহলে হয়ে যাবে কি? মিথাইল ক্লোরাইড। তাহলে মিথাইল ক্লোরাইড এটা কিন্তু হাইড্রোকার্বনের জাতক। এই ধরনের যৌগকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলি।
যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আপনারা অ্যালকেনের সাধারণ সংকেত 9-10 লেভেলে পড়ছেন। অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকেনের সাধারণ সংকেত। এই যে অ্যালকেন থেকে যদি এক বা একাধিক হাইড্রোজেন, একটা হাইড্রোজেন পরমাণুকে আপনি সরায় দেন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে সরায় দেন, তাহলে অ্যালকেন মাইনাস একটা হাইড্রোজেন, যে কোনো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেনকে বিয়োগ করে দিলেন, যে মূলকটা পাই আমরা তাদেরকে বলি অ্যালকাইল মূলক। একদম প্রাইমারি বেসিক থেকে শুরু করতেছি, আস্তে আস্তে স্পিড গ্রো করবো, বুঝছো? অ্যালকাইল মূলক বলা হয়, ভালো কথা। তাহলে অ্যালকাইল মূলক, মিথেন থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, তাহলে এটা মিথাইল মূলক। মিথাইল মূলকের সাথে ক্লোরিন আছে, এটাকে আমরা মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন বলতে পারি। মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন বলতে পারি, খেয়াল করো। এখন আসো, মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন বলতে পারি, এটা কিন্তু হাইড্রোকার্বনের জাতক। তো আমরা এভাবে আর কি জাতক তৈরি করতে পারি? ধরো মিথেনের আরেকটা হাইড্রোজেনকে তুমি কি করলা, OH মূলক দিয়ে প্রতিস্থাপন করলা, হয়ে যাবে মিথানল। তুমি মিথেনের একটা হাইড্রোজেন পরমাণুকে অ্যামিনো মূলক দিয়ে প্রতিস্থাপন করলা, তাহলে হয়ে যাবে মিথাইল অ্যামিন বা অ্যামিনো মিথেন। এগুলো কিন্তু হাইড্রোকার্বনের জাতক, হাইড্রোকার্বনের জাতক। তোমার এতটুকু অবজারভেশনে এখন আমি আরেকটা কাজ করি। এই যে মিথেন দেখতেছো, মিথেনের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে 4টা, তাহলে মিথেনের একটা হাইড্রোজেনকে যখন তুমি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলা, এটা ছিল মিথাইল ক্লোরাইড। আমি যদি আরো একটা হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে কি পাবো? CH2Cl2, যাকে আমরা ডাইক্লোরোমিথেন বলি। এই যৌগটার কিন্তু আরেকটা নাম আছে, এটা সবার জন্যই প্রযোজ্য। মিথেন থেকে যখন আমরা দুটো হাইড্রোজেন সরিয়ে নেই, সেখানে যে মূলকটা তৈরি হয় সেই মূলকটার নাম হচ্ছে মিথিলিন মূলক। তাহলে মিথেন থেকে দুটো হাইড্রোজেন সরিয়ে নিলে যে মূলকটা তৈরি হয় সেই মূলকের নাম হচ্ছে মিথিলিন মূলক। তাহলে এই জন্য এটার নাম কি? মিথিলিন ক্লোরাইড অথবা ডাইক্লোরোমিথেন। আচ্ছা, মিথেনের আরো একটা হাইড্রোজেনকে তুমি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলা, তাহলে কি হবে? ট্রাইক্লোরোমিথেন, বা যার অপর নাম হচ্ছে ক্লোরোফর্ম। ট্রাইক্লোরোমিথেন অথবা তার অপর নাম ক্লোরোফর্ম। এগুলো কি? এগুলো ভাইয়া হাইড্রোকার্বনের জাতক, তাই এরা জৈব যৌগ। মিথেনের এখনো প্রতিস্থাপনযোগ্য আরেকটা হাইড্রোজেন আছে, সেই আরেকটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে তুমি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করে দিলা, কি বাবা? কার্বন টেট্রাক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইড, এটাকে আমরা সংক্ষেপে আরো কিছু নামে ডাকি CTC অথবা পাইরিন। কার্বন টেট্রাক্লোরাইডের অপর নাম কি? CTC, কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন। অপর নাম হচ্ছে সংক্ষেপে CTC অথবা বলা হয় পাইরিন। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমি দেখেন কি করছি, মিথেন থেকে পরপর হাইড্রোজেনগুলোকে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করে গেছি। প্রতিস্থাপন করে যাওয়ার পর ফাইনালি আমি CCl4 পাইছি। আপনাদের কাছে কোয়েশ্চেন, সবাই একটু রিলেট করবেন। আপনাদের কাছে প্রশ্ন ভাইয়া, CCl4 একটি জৈব যৌগ নাকি অজৈব যৌগ? CCl4 একটি জৈব যৌগ নাকি অজৈব যৌগ? সবাই একটু কমেন্ট করবেন, CCl4 একটি জৈব যৌগ নাকি অজৈব যৌগ? আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা আর পরের স্লাইডে চলে যাই, পরের স্লাইডে চলে যাই, আমরা পরের স্লাইডে চলে যাই। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই, পরের স্লাইডে চলে যাই, 2 নম্বর স্লাইড। আচ্ছা, 2 নম্বর স্লাইডে গেলাম। আবার প্রশ্নটা আমি আরেকবার করি, CCl4 জৈব যৌগ নাকি অজৈব যৌগ? প্রশ্ন, CCl4 জৈব যৌগ নাকি অজৈব যৌগ? প্রশ্নের উত্তর দিবেন সবাই। দেখেন, জৈব যৌগে মনে রাখতে হবে একটা জিনিস ভাইয়া, জৈব যৌগে কি থাকা বাধ্যতামূলক? জৈব যৌগে কার্বন থাকা বাধ্যতামূলক। জৈব যৌগে শুধুমাত্র মনে রাখবি কার্বন থাকা বাধ্যতামূলক, অন্য কিছু থাকা বাধ্যতামূলক না। তাহলে জৈব যৌগে অবশ্যই কার্বন থাকতে হবে। CCl4 এটা অবশ্যই জৈব যৌগ। জৈব যৌগে হাইড্রোজেন থাকা বাধ্যতামূলক না, এটা অবশ্যই জৈব যৌগ। কেন এটা জৈব যৌগ? এটা মিথেনের জাতক। এটা কার জাতক? মিথেনের জাতক। এটা কার জাতক? মিথেনের জাতক। তাহলে মিথেনের জাতক, ডেফিনেটলি CCl4 একটা জৈব যৌগ। তাহলে জৈব যৌগে কার্বন থাকা বাধ্যতামূলক, জৈব যৌগে হাইড্রোজেন থাকা বাধ্যতামূলক না। তাহলে জৈব যৌগ কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। কার্বনের সাথে কি থাকবে? হাইড্রোজেন, কিংবা তার পরিবর্তে কি থাকতে পারে? নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন, এগুলো সবাই জৈব যৌগে থাকতে পারে। বাট জৈব যৌগে কোন জিনিসটা তোমার থাকতেই হবে? কার্বন। তাহলে এখান থেকে একটা ডিসিশনে আসা যায় ভাইয়া। ডিসিশনটা কি? জৈব যৌগ মাত্রই কার্বন দিয়ে তৈরি, জৈব যৌগ মাত্রই কার্বন দিয়ে তৈরি, কিন্তু কার্বন দ্বারা তৈরি সকল যৌগ কিন্তু জৈব যৌগ নয়। জৈব যৌগ মাত্রই কার্বন দিয়ে তৈরি, কিন্তু কার্বন দিয়ে তৈরি সকল যৌগ জৈব যৌগ নয়। যেমন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া কার্বন ডাই অক্সাইড,
আমি তোমাকে দিলাম কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যেও তো কার্বন আছে, কার্বন ডাইঅক্সাইড কি জৈব যৌগ? না ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড জৈব যৌগ না। আমি তোমাকে দিলাম সোডিয়াম কার্বনেট, ভাই এর ভিতরেও তো কার্বন আছে, এটাও কি জৈব যৌগ? না, এটা জৈব যৌগ না। ভাই এগুলো কেন পড়াচ্ছি, এগুলো কেন পড়াচ্ছি? আচ্ছা একটু আসতে যাচ্ছি, আপনাদের মনে হচ্ছে স্পিড বেড়ে গেছে, একটু আসতে যাচ্ছি। দেখেন একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, আস্তে আস্তে যাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। এই যে এদিকটাতে খেয়াল করেন যে জৈব যৌগ কার্বন দিয়ে তৈরি, কিন্তু কার্বন থাকলেই সে জৈব যৌগ হবে এমনটা না। তাহলে ভর্তি পরীক্ষায় কি আসে, অ্যাডমিশন টেস্টে কি আসে? অ্যাডমিশন টেস্টের কোশ্চেন বলি তোমাদেরকে, অ্যাডমিশন টেস্টে আসে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কোনটি। এইটা এই পরীক্ষায়, এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় গত বছর বা তার আগের বছর এই ধরনের প্রশ্ন আসছিল। তোমরা যারা সামনে 24 ব্যাচ অন্যান্য ভর্তি পরীক্ষা দিবা, 25-এর যারা প্রি মেডিকেল ব্যাচে আসতেছো বা মাত্র টেস্ট পরীক্ষা শেষ করলা, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কারা, এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কারা, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে আসেন প্রথমেই আমরা কার এক্সাম্পল দিতে পারি? CCl4, ভাই হাইড্রোজেন বিহীন একটা জৈব যৌগ, যার অপর নাম কি? একটু আগে বলছি, পাইরিন বা কার্বন টেট্রাক্লোরাইড, পাইরিন বা কার্বন টেট্রাক্লোরাইড, সংক্ষেপে বলা হয় CTC। আমি আরো তোমাদেরকে কিছু উদাহরণ দেখাই, যেমন আর কি আছে। আচ্ছা আমি আপনাকে একটা বিক্রিয়া দেখাই, আসেন। ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম CHCl3, ক্লোরোফর্ম এই জৈব যৌগটাকে আমরা যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেই HNO3, মানে আমি ক্লোরোফর্মে নাইট্রেশন করব, ক্লোরোফর্মে নাইট্রেশন করব। সবাই একটু খেয়াল করব, দেখো ক্লোরোফর্মের গাঠনিক সংকেতটা দেখাই। ক্লোরোফর্মের 3 হাতে 3টা ক্লোরিন আছে, 1 হাতে একটা হাইড্রোজেন আছে। যখন আমরা নাইট্রেশন করব, নাইট্রেশন করলে এই যে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোমূলকটা ক্লোরোফর্মের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে, প্রতিস্থাপন করলে কি তৈরি হবে? CCl3NO2, CCl3NO2। দেখেন এর সংকেত আমি কিভাবে লিখতে পারি, গাঠনিক সংকেত। তাহলে আগে 3 হাতে 3টা ক্লোরিন ছিল, 3 হাতে 3টা ক্লোরিন ছিল, 1 হাতে চলে আসলো নাইট্রোমূলক। দেখেন তো এই যৌগটাতে কোনো হাইড্রোজেন আছে কিনা? এই যৌগটাতে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, বাট এটা ক্লোরোফর্ম থেকে প্রতিস্থাপনের মাধ্যমে আমরা তৈরি করলাম। এই যৌগটার নাম কি বলতে পারি? ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। কোন যৌগ থেকে তৈরি করছি? মিথেন ছিল প্রাইমারি যৌগ, মিথেন থেকে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম থেকে হয়ে গেল ট্রাইক্লোরো, সরি কি হইল? কোনো একটা কারিগরি ত্রুটি হয়েছে। আচ্ছা আমি একটু বলি, ক্লোরোপিক্রিন, এই যৌগটার নাম ছিল ক্লোরোপিক্রিন। আমার আসলে ইলেকট্রিসিটি নাই, দ্যাটস ওয়াই কোনো একটা কারিগরি ত্রুটি হয়েছে। আমি একটু দেখতেছি, দেখে আবার ব্যাক করতেছি। একটু থাকেন সবাই, লাইভ কাটেনি, আমাদের সম্ভবত কানেকশন লুজ হয়ে গেছিল, দ্যাটস ওয়াই আমাদের একটু সময় লাগতেছে। একটু লাইভে থাকেন, আমাদের একটা কারিগরি ত্রুটি, ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই এরকম হয়েছে। আগে একটু সময় দিবেন আপনারা, আমরা লাইভে আসতেছি। আচ্ছা যেটা বলতেছি, আমার কথা ক্লিয়ার কিনা এটা একটু বলবেন। তো ক্লোরোপিক্রিন, ট্রাইক্লোরো নাইট্রোমিথেনের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, ট্রাইক্লোরো নাইট্রোমিথেনের অপর নাম ক্লোরোপিক্রিন। এটার অপর নাম হচ্ছে কাঁদুনে গ্যাস ভাইয়া, এটার অপর নাম হচ্ছে কাঁদুনে গ্যাস। এই যে টিয়ার গ্যাস বলি আমরা, সেই টিয়ার গ্যাসটা হচ্ছে এইটার। আচ্ছা একটু আমাকে সময় দিবেন, একটুখানি আমাকে সময় দিবেন, আমরা খুব দ্রুতই চলে আসব। একটুখানি আমাকে সময় দেন, এই হয়ে গেছে, জাস্ট সেকেন্ড। হুট করে স্ক্রিন চলে গেল, আমি বুঝলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা তো ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস, ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, এটা একটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, এটা একটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। খাতা নিয়ে বসেন, আজকে অনেক কিছু শেখাবো। শুরুতেই এরকম ইলেকট্রিসিটি ইস্যুর কারণে এই ঝামেলাটা হলো। আচ্ছা
ওকে, এই যে ব্যাক করছে, চলে আসছে, কোনো প্যারা নাই, যা ছিল চলে আসছে। আচ্ছা, যেটা পড়তেছিলাম সবাই একটু খেয়াল করি, যা পড়তেছিলাম সবাই একটু খেয়াল করি, একটু খেয়াল করি, সবাই একটু মনোযোগ দেই ভাইয়া। তাহলে আমরা পড়তেছিলাম, এই যে আমি আরেকবার লিখতেছি, CHCl3 তার সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হচ্ছিল? ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। এটা একটা হাইড্রোজেনবিহীন জৈব যৌগ, এগুলো পরীক্ষায় আসে। এটা কাদুনে গ্যাস নামে পরিচিত, কাদুনে গ্যাস, এইটা কাদুনে গ্যাস নামে পরিচিত বা টিয়ার গ্যাস। নোট করবেন, এইটা আপনার ভর্তি পরীক্ষায় আসছে এবং আসবে, এইটা আপনার ভর্তি পরীক্ষায় আসছে এবং আসবে। আচ্ছা, তো আমরা জৈব যৌগের পরিচয় দিচ্ছিলাম, আমরা জৈব যৌগের পরিচয় দিচ্ছিলাম। তো কার্বন থাকবে, কার্বনের সাথে অন্য পরমাণু হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এগুলো থাকতে পারে। আচ্ছা, একটু আগে একটা অন্য জিনিস পড়াই তো, জৈব যৌগ পড়তেছেন সবাইকে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট এবং যারা HSC 25 এবং 24 ব্যাচ। আমরা একটু আগে এই যে ক্লোরোফর্ম বলেন, এই যে কার্বন টেট্রাক্লোরাইড বলেন, এগুলো কি ভাইয়া? এগুলো কি? এগুলো কিন্তু টক্সিক, কারণ এদের ভিতরে ক্লোরিন আছে। এবং এই কার্বন টেট্রাক্লোরাইড এবং ক্লোরোফর্ম এদেরকে কিন্তু কমনলি দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন আমাদের বাণিজ্যিক পদ্ধতিতে। এরা খুব ভালো সলভেন্ট, জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করা হতো, আমি বলবো জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করা হতো। তো বর্তমানে আমি একটু বলি, বর্তমানে যেটা করা হয়, আপনারা গ্রিন কেমিস্ট্রির নাম শুনছেন, তো আমরা ল্যাবে চেষ্টা করি এমন জিনিস ব্যবহার করার জন্য যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর না। তো আমি একটু ওই জিনিসটা আপনাদেরকে পড়াই দিই। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বলে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আপনারা পড়ছেন যারা, যে ল্যাবে আমরা কিছু উপাদানের জন্য বিকল্প বিকারক ব্যবহার করি। যেমন এই যে আমি বলতেছি বিষাক্ত উপাদান, যাদের বিকল্প উপাদান কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি কিন্তু অর্গানিক পড়াতে গিয়ে যেহেতু একটুখানি আমাদের ক্লাসে কি হয়েছে, আটকাই গেছিলাম, আমরা তার জন্য বোনাস দিলাম। বিষাক্ত উপাদানের বিকল্প উপাদান কি কি, বিষাক্ত উপাদানের বিকল্প উপাদান কি কি, যেগুলো আমরা ল্যাবে ইউজ করি, খেয়াল করব। বিষাক্ত উপাদানের বিকল্প উপাদান কি কি? এই যে একটু আগে দেখলাম ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড, এদের ভিতরে ক্লোরিন আছে। ক্লোরিন ওজোন স্তরকে ক্ষয় করে, ক্লোরিন পরিবেশের জন্য ক্ষতিকর। এই জন্য এদের পরিবর্তে ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি হেক্সেন, আমরা ব্যবহার করি হেক্সেন। 25, 26, 24 সবারই এটা পড়ার কথা। ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্প উপাদান কি? হেক্সেন। বেনজিন, বেনজিন, বতে বেনজিন, বতে বিষাক্ত, বেনজিন এবং জাইলিন, বেনজিন এবং জাইলিন, বেনজিন এবং জাইলিন। যারা জাইলিন চিনো না তাদেরকে বলি এটা বেনজিন ভাইয়া। বেনজিন বলয়ে যদি একটা মিথাইল মূলক থাকে তাকে আমরা বলি টলুইন, আর বেনজিন বলয়ে যদি দুটো মিথাইল মূলক থাকে অর্থাৎ ডাইমিথাইল বেনজিন, এর অপর নাম হচ্ছে জাইলিন। এই বেনজিন এবং জাইলিন উভয়ই বিষাক্ত, তার পরিবর্তে আমরা ব্যবহার করি কি? বেনজিন জাইলিনের পরিবর্তে টলুইন ব্যবহার করি, বেনজিন জাইলিনের পরিবর্তে টলুইন ব্যবহার করি। আপনি কেমনে মনে রাখতে পারেন? এরা তো বিষাক্ত, তাই এরা কি ভাইয়া? বজ্জাত। তাই এরা কি ভাইয়া? বজ্জাত। তাহলে বজ্জাত কথাটা দিয়ে আমরা মনে রাখতে পারি বজ্জাত পোলা, বজ্জাত মাইয়া, সেই বজ্জাত। তাহলে বেনজিন এবং জাইলিনের পরিবর্তে টলুইন, মনে রাখার বুদ্ধি কি? বজ্জাত। আসেন এরপরে প্রত্যেকটারই বিকল্প উপাদান। এইটা ভাই 3 স্টার টপিক, 3 স্টার টপিক, 100% ইম্পর্টেন্ট টপিক। জৈব যৌগ পড়াচ্ছি, রিলেটেড তাই পড়াচ্ছি। বিউটানল 2, বিউটানল 2 তার পরিবর্তে, বিউটানল 2 তার পরিবর্তে আমরা ব্যবহার করি বিউটানল 1, বিউটানল 2 তার পরিবর্তে ল্যাবে বিকল্প বিকারক হচ্ছে বিউটানল 1। এই 2 রোল ভালো নাকি 1 রোল ভালো? মনে রাখবো 1 রোল ভালো। 2 রোল ভালো না 1 রোল ভালো? মনে রাখবো 1 রোল ভালো। পটাশিয়ামের পরিবর্তে ল্যাবে আমরা কি ব্যবহার করি? বিকল্প উপাদান হিসেবে ক্যালসিয়াম ইউজ করি। কারণ কি? পটাশিয়াম, সোডিয়াম এরা হচ্ছে শক্তিশালী বিজারক এবং দাহ্য, এরা তুমি সিঙ্কে ফেলতে পারবে না, আগুন ধরে যাবে। তাই পটাশিয়ামের পরিবর্তে আমরা কি ইউজ করি? ক্যালসিয়াম। কেমনে মনে রাখবি? হাড়ের জন্য কোনটা ভালো? ক্যালসিয়াম ভালো। হাড়ের জন্য কোনটা ভালো? ক্যালসিয়াম ভালো। আর কি? পটাশিয়াম লেড ক্রোমেট নাকি পটাশিয়াম কার্বনেট? লেড ক্রোমেট নাকি পটাশিয়াম কার্বনেট? লেড ক্রোমেটের পরিবর্তে আমরা ব্যবহার করি
করি পটাশিয়াম কার্বনেট। আমরা জানি লেড পরিবেশ দূষণ করে, লেড দাঁতের মাড়িকে নীল করে দেয়, লেড একটা কার্সিনোজেন, ক্যান্সার সৃষ্টিকারী। তাহলে লেডের যৌগগুলোর পরিবর্তে পটাশিয়াম কার্বনেট আমরা ব্যবহার করি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। জাস্ট আমি জৈব যৌগ থেকে অন্য জায়গায় চলে গেছি ভাই, আরেকবার একটু পড়ে ফেলি, এখনই মুখস্থ করে ফেল ভাই, এখন ইনস্ট্যান্ট। তুই 25 হ, তুই 26 হ, তুই 24 ব্যাচ হ ভাই, এইটা তোর আগামীতে যতগুলো পরীক্ষা আছে, যতগুলো ভর্তি পরীক্ষা আছে, সব জায়গায় এই জিনিস লাগবে, এই জিনিস পরীক্ষায় আসবে, এই জিনিস তুই কেন পড়বি না। এবং আরও একটা কথা বলি, H2S এর বিকল্প হিসেবে আমরা থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করি। যখন আমরা সেমি মাইক্রো বিশ্লেষণ শিখব তখন দেখবেন H2S এর বিকল্প হিসেবে থায়োঅ্যাসিটামাইড, CH3CS NH2। যারা ফার্স্ট ইয়ার আসো তারা জানো এটার নাম হচ্ছে থায়োঅ্যাসিটামাইড। 1 মিনিটে রিভিশন করি চলেন। তাহলে কি করব ভাইয়া, ক্লোরিন আছে, এমন কম্পাউন্ডগুলো দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চেষ্টা করব বিকল্প বিকারক ব্যবহার করতে। কার্বন টেট্রাক্লোরাইড এবং ক্লোরোফর্মের পরিবর্তে ব্যবহার করব কি, হেক্সেন। আমরা বেনজিন এবং জাইলিন দ্বারা টক্সিক, তাদের পরিবর্তে ব্যবহার করব টলুইন। বজ্জাত কথাটা দিয়ে মনে রাখবো, বিউটানল 2 নাকি বিউটানল 1, ভাই 2 ভালো না 1 ভালো? 1 ভালো। পটাশিয়াম নিব নাকি ক্যালসিয়াম, ভাই হাড়ের জন্য কোনটা ভালো? ক্যালসিয়াম। লেড ক্রোমেট নাকি পটাশিয়াম কার্বনেট, লেড ক্রোমেট এবং পটাশিয়াম কার্বনেট কি, পটাশিয়াম কার্বনেট। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। নেক্সট স্লাইডে চলে যাই। এটা এক্সট্রা পড়াইলাম ভাইয়া, এইটা এক্সট্রা, এইটা এক্সট্রা। লেড ক্রোমেটের সংকেত পারিস না, তাহলে PbCrO4, এটা হচ্ছে লেড ক্রোমেট। ডাইক্রোমেট হলে Cr2O7 আর ক্রোমেট হচ্ছে Cr O4, লেড ক্রোমেটের সংকেত। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, আসেন পরের স্লাইডে চলে যাচ্ছি। সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, আমরা থার্ড স্লাইডে থাকি। আচ্ছা ফোর্থ স্লাইড কি এটা? আচ্ছা তাহলে আমরা একটু পরে যাই। আচ্ছা ফিফথ স্লাইড এটা, ওকে এখানে যাই। নতুন একটা স্লাইডে গেলাম, জৈব যৌগ নিয়ে পড়াশোনা করতেছিলাম। বেসিক্যালি একটা ক্লাসে তো অনেক কিছু পড়ানো যায় না, তো আমি আসলে মেইন টার্গেট কি জানিস আজকে, জৈব যৌগের বিক্রিয়াগুলোকে সহজ করে দেওয়া তোর জন্য। জৈব যৌগের বিক্রিয়াগুলো ফার্স্ট ইয়ারের বাচ্চারা জৈব যৌগকে একটু চেনার চেষ্টা করো। আচ্ছা তো শুরুতেই আসেন আরেকটু আলোচনা করি, জৈব যৌগকে ক্লাসিফাই করি, জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে পড়াশোনা করবো। জৈব যৌগের শ্রেণী বিভাগ অল্প করে, একদম ছোট করে পড়ে ফেলি। এই জৈব যৌগের শ্রেণী বিভাগ এইচএসসি ভর্তি পরীক্ষা 2 জায়গায় লাগে, 9-10 লেভেলে তুই পড়ছিস। এই জৈব যৌগ 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালিফেটিক জৈব যৌগ, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যালিফেটিক জৈব যৌগ আর হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। আচ্ছা আপনি আমাকে বলেন যে অ্যারোমেটিক জৈব যৌগ কারা? অ্যারোমেটিক জৈব যৌগ হচ্ছে যারা হাকেল তত্ত্ব মেনে চলে। অ্যারোমেটিক যৌগ কারা? যারা হাকেল তত্ত্ব মেনে চলে, যারা হাকেল তত্ত্ব মেনে চলে। আজকে আমি হাকেল তত্ত্বের ডিটেল তো পড়াবো না, আপাতত আপনি মনে রাখবেন যারা হাকেল তত্ত্ব মেনে চলে। 25 এবং 24 তোরা এটা জানিস যে হাকেল তত্ত্ব কি জিনিস। যারা হাকেল তত্ত্ব মেনে চলে তাদেরকে অ্যারোমেটিক জৈব যৌগ বলে। জাস্ট এতটুকু আপাতত মনে রাখি। আর গরিবের জন্য, গরিবের থিওরি হচ্ছে কি ভাই, বেনজিন এবং বেনজিনের জাতক, তাদেরকে অ্যারোমেটিক জৈব যৌগ বলে। বেনজিন ও তার জাতক, বেনজিনের জাতক, তাদেরকে আমরা অ্যারোমেটিক জৈব যৌগ হিসেবে চিনে রাখি। তাহলে অ্যারোমেটিক ছাড়া যারাই থাকবে তারাই অ্যালিফেটিক। অ্যারোমেটিক চেনার উপায় শিখছিস, তাহলে অ্যারোমেটিক বাদ দিয়ে বাকি যারা থাকবে সবাই কি অ্যালিফেটিক। অ্যালিফেটিক জৈব যৌগকে, এখন আসো, অ্যালিফেটিক জৈব যৌগকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। অর্থাৎ কার্বন চেইন যদি ওপেন থাকে, প্রান্তীয় কার্বনগুলো যদি মুক্ত অবস্থায় থাকে, তাহলে কি বলবো, মুক্ত শিকল। দেখতে কেমন হবে? প্রান্তীয় কার্বনগুলো যুক্ত নাকি মুক্ত থাকবে? মুক্ত থাকবে। প্রান্তীয় কার্বনগুলো মুক্ত। দেখেন এই প্রান্তের কার্বন, এই প্রান্তের কার্বন ফ্রি আছে। আর যদি প্রান্তীয় কার্বনগুলো যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? বদ্ধ শিকল। তাহলে বদ্ধ শিকল দেখতে কেমন? প্রান্তীয় কার্বনগুলো হয়ে যাবে যুক্ত, প্রান্তীয় কার্বনগুলো হয়ে যাবে যুক্ত, এটা হচ্ছে বদ্ধ শিকল। আমি জানি তোরা এগুলো পারিস। মুক্ত শিকল যারা, তাদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। দেখেন যদি শিকল কাঠামো কেমন হতে পারে, সরল হতে পারে, শাখা হতে পারে। সরল শিকল হতে পারে, শাখা শিকল হতে পারে। খুব ভালো করে খেয়াল করি, ছোট ছোট জিনিস একটু অবজার্ভ করব। সরল শিকল কখন বলি? সরল শিকল হবার শর্ত কি? যদি কার্বন পরমাণুগুলোর মধ্যে আমরা জানি 4টা করে হাত থাকে, যদি কোনো শিকলে একটি কার্বন সর্বোচ্চ 2টি কার্বনের সাথে যুক্ত থাকে, তুই যে কোনো একটা চেইন নে, যে কোনো একটা চেইন নে,
ফার্স্ট ইয়ারের বাচ্চা হাকেল তত্ত্ব এখন শেখাবো না, পরে শেখাবো। যদি কোনো কার্বন হাইয়েস্ট 2টা কার্বনের সাথে যুক্ত থাকে, কয়টা কার্বন? 2টা। একটা কার্বন সর্বোচ্চ কিন্তু ভাইয়া 4টা কার্বন পর্যন্ত যুক্ত করতে পারে। তো একটা কার্বন যেখানে 4টা কার্বনের পরিবর্তে যদি সর্বোচ্চ 2টা কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলবো সরল শিকল। আর যদি এমন হয় যে একটা কার্বন, কোনো একটা কার্বন চেইনে 2 এর অধিক কার্বনের সাথে যুক্ত, তাহলে বলবো শাখা শিকল। এই যে দেখেন চেহারা, এই যে আমি কার্বন লিখতেছি, কার্বনগুলো খেয়াল করি, এই যে কার্বনটা লিখছি, এই যে মাঝখানের কার্বনটা, এই কার্বনটা কিন্তু কয়টা কার্বনের সাথে যুক্ত একটু খেয়াল করেন তো। মাঝখানের কার্বনটা 3টা কার্বনের সাথে যুক্ত। যখন কোনো শিকলে একটি কার্বন 3টি বা 4টি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে তাকে আমরা বলবো শাখা শিকল। তাহলে সরল আর শাখা চিনব কিভাবে? একটা কার্বনের 4টা করে হাত হয় ভাইয়া। যদি একটা কার্বন যে কোনো চেইনের যে কোনো জায়গায় একটা কার্বন সর্বোচ্চ 2টা কার্বনের সাথে যুক্ত থাকে এটাকে বলবো সরল শিকল। আর যদি একটি কার্বন 3 বা 4 কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে বলবো শাখা শিকল। এছাড়াও মুক্ত শিকল জৈব যৌগকে আরো 2 ভাগে ভাগ করা যায়। সেটা কি? মুক্ত শিকল জৈব যৌগকে আমরা লিখতে পারি সম্পৃক্ত, অসম্পৃক্ত। সিগমা বন্ধন থাকলে আমরা জানি তাদেরকে সম্পৃক্ত বলে, আর যদি পাই বন্ধন থাকে তাকে কি বলা হয়? অসম্পৃক্ত। কি বলা হয়? অসম্পৃক্ত। এই জন্য অ্যালকেন এরা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, অ্যালকিন, অ্যালকাইন এরা হচ্ছে অসম্পৃক্ত। আচ্ছা, যে হাকেল তত্ত্ব জানতে চাইছিস 1 মিনিটে এমনি একটু বলে দেই। যেসব সমতলীয় বলয়াকার জৈব যৌগের অন্তে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে 4n+2 সংখ্যক, তাদেরকে আমরা অ্যারোমেটিক জৈব যৌগ বলি, যেখানে n এর মান পূর্ণ সংখ্যা হবে। এই থিওরিটাকে হাকেল তত্ত্ব বলা হয়। আমি দেখাতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা যাচ্ছি না। অ্যাডমিশনের ক্লাস আমার মেইন জায়গাতে আমাকে যাইতে দেন। তো এখন আসেন, বদ্ধ শিকল যারা অ্যালিফেটিকের মধ্যেই থাকি, যারা বদ্ধ শিকল, তাদেরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। শিকল বদ্ধ এরা হতে পারে সুষম চাক্রিক, বিষম চাক্রিক। খুব ভালো করে এইটাই পরীক্ষায় আসে, সুষম চাক্রিক বা হোমোসাইক্লিক, আর হচ্ছে বিষম চাক্রিক। ভাই চক্র সুষম কখন হয়? যখন চক্র গঠনে শুধুমাত্র কার্বন পরমাণু অংশ নেয়, আর চক্র গঠনে কার্বনের পাশাপাশি অন্য কোনো হেটারো পরমাণু অংশ নিলে তাকে আমরা বিষম চাক্রিক যৌগ বলি। দেখেন একটু খেয়াল করে, সুষম চাক্রিক অ্যালিফেটিক, সুষম চাক্রিক অ্যালিফেটিক। উদাহরণ দেই, কার্বন কার্বন কার্বন, 3টা কার্বন যুক্ত করছি, তার বাকি হাত হাইড্রোজেন দিয়ে পূরণ করব। এই কার্বনের 2টো হাত চলে গেছে, তাহলে 2টো হাইড্রোজেন দিব। এই কার্বনের 2টো হাত চলে গেছে, আরো 2টো হাইড্রোজেন দিব। এই কার্বনের 2টো হাত চলে গেছে, আরো 2টো হাত দিয়ে দিব, হাইড্রোজেন দিয়ে দিব। এটার নাম কি ভাই? 3 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত জৈব যৌগকে আমরা প্রোপেন বলি। যেহেতু এটা চক্র তৈরি করছে, তাহলে এটার নাম কি হবে? সাইক্লোপ্রোপেন। নাম কি হবে? সাইক্লোপ্রোপেন। নাম কি হবে? সাইক্লোপ্রোপেন। খুব খেয়াল করে, নাম কি হবে? সাইক্লোপ্রোপেন। কেন সাইক্লোপ্রোপেন? 3 কার্বন সম্পৃক্ত অবস্থায় আছে, প্রোপেন নাম হওয়া উচিত ছিল, যেহেতু বলয় তৈরি করছে তাই নাম কি? সাইক্লোপ্রোপেন। তোমার অবজারভেশন কি বলে? এখানেও চক্র তৈরি হয়েছে, বাট চক্র তৈরিতে, কাঠামো তৈরিতে শুধু কার্বন পরমাণু অংশগ্রহণ করছে, তাই এটা সুষম চাক্রিক। কিন্তু আসেন বিষম চাক্রিকের এক্সাম্পল দেখাই। এই যে দেখেন, চক্রকে বিষম বানাই ফেলি। কার্বন কার্বন অক্সিজেন। দেখেন তো, চক্র তৈরি করছি, কার্বনের সাথে একটা হেটারো পরমাণু আছে না? হেটারো পরমাণু মানে কার্বন ব্যতি রেখে অন্য পরমাণু, তাকে আমরা কি বলি? হেটারো পরমাণু। এখন আসেন, এর বাকি হাত কি দিয়ে পূরণ করব? জৈব যৌগের খুব বেসিক নিয়ম, হাইড্রোজেন দিয়ে। 2টো হাত চলে গেছে, 2টো হাতে 2টো হাইড্রোজেন, 2টো হাত চলে গেছে, 2টো হাতে 2টো হাইড্রোজেন। এটাকে বলা হয় ইথিলিন অক্সাইড। এটাকে বলা হয় ইথিলিন অক্সাইড। এটাকে বলা হয় ইথিলিন অক্সাইড। প্রশ্ন তোমাদের কাছে, ইথিলিন অক্সাইডের একটা ব্যবহার বলেন। রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে আছে। রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে ইথিলিন অক্সাইড, যার আণবিক সংকেত C2H4O, এই যৌগের একটা ব্যবহার দেয়া আছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে। ইথিলিন অক্সাইডের ব্যবহার কি? ইথিলিন অক্সাইডের ব্যবহার কি? ইথিলিন অক্সাইডের ব্যবহার কি বলতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, দ্রুত চলে যাব, একটু দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ইথিলিন অক্সাইডের ব্যবহার কি বলতে হবে। আচ্ছা, অ্যারোমেটিক জৈব যৌগ পড়তেছি, অ্যালিফেটিক পড়ে ফেলছি, অ্যারোমেটিক পড়বো। অ্যারোমেটিক জৈব যৌগকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা কি? সুষম চাক্রিক এবং হচ্ছে বিষম চাক্রিক।
দেখেন তাহলে খেয়াল করে, অ্যালিফেটিকের মধ্যেও সুষম চাকরিক হয়, অ্যারোমেটিকের মধ্যেও সুষম চাকরিক হয়, অ্যালিফেটিকের মধ্যেও বিষম চাকরিক হয়, অ্যারোমেটিকের মধ্যেও বিষম চাকরিক হয়। এদের এক্সাম্পলগুলো লাগবে, এই সুষম চাকরিক আর বিষম চাকরিকের এক্সাম্পলগুলো লাগবে। ইথিলিন অক্সাইডের ব্যবহার, আচ্ছা আমি যারা জানো না তাদেরকে একটু বলে দিই ইথিলিন অক্সাইডের ব্যবহার। এই যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের তো জানা উচিত ছিল ইথিলিন অক্সাইডের ব্যবহার, এটা ধূম্রজাল সৃষ্টি করে, ধূম্রজাল সৃষ্টিকারক, ধূম্রজাল সৃষ্টিকারক। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা বুঝে যাবে, এবং যারা রাসায়নিক পরিবর্তন পড়ছো, যদি 25 ব্যাচের কেউ মেডিকেল টার্গেট করে থাকো আর এটা পড়োনি, তাহলে তুমি পিছায় আসো ভাইয়া, তোমার পড়া উচিত, এটাই শেখানোর জন্য আসছি। আচ্ছা অ্যারোমেটিক যৌগে আসি। অ্যারোমেটিক যৌগ সবাই একটু খেয়াল করি, অ্যারোমেটিক যৌগ সুষম চাকরিক এবং বিষম চাকরিক, সুষম চাকরিক এবং বিষম চাকরিক। আচ্ছা ভাই কি বলছিল, বেনজিন এবং বেনজিনের জাতকগুলো হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। আচ্ছা তাহলে বেনজিন, আমি বেনজিন লিখি, তো তুই আমাকে বল বেনজিন, বেনজিন কিভাবে লিখবো, কয়টা কার্বন দিব, 6টা কার্বন দিব। ভাই 6টা কার্বন দিছি, দেখেন খেয়াল করে, কিন্তু বেনজিনে আমরা জানি একান্তরভাবে দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন দিয়ে দিলাম। এখন বাকি হাত কি দিয়ে পূরণ করবি, হাইড্রোজেন দিয়ে পূরণ করবি। দেখ প্রত্যেকটা কার্বনের কিন্তু 3টা করে হাত আছে, তাহলে ফাঁকা হাত আছে একটা করে, ওই ফাঁকা একটা করে হাতে একটা করে হাইড্রোজেন। দেখেন তো ভাইয়া, এই যে কাঠামো তৈরি করলাম, এই কাঠামো তৈরিতে শুধুমাত্র আমার কে অংশগ্রহণ করলো, মূল কাঠামো তৈরি করতে শুধুমাত্র কার্বন পরমাণু অংশগ্রহণ করছে, শুধুমাত্র কে অংশগ্রহণ করছে, কার্বন পরমাণু অংশগ্রহণ করছে। তাহলে ডেফিনেটলি বলেন বেনজিন সুষম চাকরিক নাকি বিষম চাকরিক, সুষম চাকরিক নাকি বিষম চাকরিক? ভাইয়া বেনজিন সুষম চাকরিক, বেনজিন সুষম চাকরিক। আসেন আপনাকে একটু বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগের উদাহরণ দেখাই, বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগের উদাহরণ দেখাই। পরের স্লাইডে যাই, পরের স্লাইডে, এটার জন্য আমরা একটু জায়গা নেই, হ্যাঁ জায়গা নিয়ে লিখি। বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, এই যারা পরীক্ষা দিবি, কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবি, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, অন্যান্য গুচ্ছতে পরীক্ষা দিবি, বিষম চাকরিক অ্যারোমেটিক জৈব যৌগ, বিষম চাকরিক অ্যারোমেটিক জৈব যৌগ। আসেন এটা একটু দেখি, বিষম চাকরিক অ্যারোমেটিক, তাকে পড়ার চেষ্টা করি। এটা পরীক্ষায় এক্সাম্পলে আসবে, অ্যারোমেটিক যৌগ, এটা পরীক্ষায় এক্সাম্পল আসবে। এর মধ্যে 4টা এক্সাম্পল আছে। ফার্স্ট ইয়ারের বাচ্চাদের একটু কষ্ট হবে আমি জানি, কিচ্ছু করার নাই ভাইয়া। ষড়ভুজাকার কাঠামো, বেনজিনের মতো কাঠামো, সেখানে হেটারো পরমাণু হিসেবে নাইট্রোজেন আছে, তাহলে তার নাম হচ্ছে, হেটারো পরমাণু হিসেবে যদি নাইট্রোজেন থাকে তাহলে তার নাম হচ্ছে পিরিডিন। তার নাম কি? পিরিডিন। এই পিরিডিনে দেখেন কাঠামো গঠন করতে হেটারো পরমাণু হিসেবে কি আছে? নাইট্রোজেন আছে। হেটারো পরমাণু হিসেবে কি আছে? নাইট্রোজেন আছে। 4টা উদাহরণ লিখবো, আগেই বলে দিচ্ছি। এই 4টা উদাহরণ ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি পঞ্চভুজাকার কাঠামো হয় আর সেখানে হেটারো পরমাণু হিসেবে নাইট্রোজেন থাকে, তখন তার নাম হচ্ছে পাইরোল। তার নাম কি? পাইরোল। ভালো করে খেয়াল করি, তার নাম কি? পাইরোল। এগুলো পরীক্ষায় আসবে। তারপরে দেখেন, যদি পঞ্চভুজাকার কাঠামোতে হেটারো পরমাণু হিসেবে অক্সিজেন থাকে, তখন তার নাম হচ্ছে ফিউরান। তখন তার নাম হচ্ছে ফিউরান। ফার্স্ট ইয়ারের বাচ্চারা জাস্ট নোট করে রাখ, পরবর্তীতে তোর কাজে লাগবে। পঞ্চভুজাকার কাঠামো, হেটারো পরমাণু হিসেবে সালফার আছে, তাহলে তোর কি লাগবে? এই নামটা হবে থায়োফিন। সালফারের মেডিকেল টার্মের মধ্যে থায়ো কথাটা আছে, সালফারকে কিন্তু থায়ো বলা হয়, থায়োফিন বলি আমরা। আসেন তাহলে আমরা একটু খেয়াল করি, একটু চিহ্নিত করি তো কোনটাতে হেটারো পরমাণু কোনটা। দেখেন পিরিডিনেও হেটারো পরমাণু নাইট্রোজেন, পাইরোলেও হেটারো পরমাণু নাইট্রোজেন, ফিউরানেও হেটারো পরমাণু অক্সিজেন, অক্সিজেন, থায়োফিনে হেটারো পরমাণু সালফার। একটু বুঝাই বলি, একটু বুঝাই বলি। ভেরি গুড। পিরিডিন, পাইরোল, ফিউরান, থায়োফিল না থায়োফিন, এই 4টা পরীক্ষায় অনেক বেশি আসে, এই 4টা পরীক্ষায় অনেক বেশি আসে। বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, এইটাই ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন। বিষম চাকরিক অ্যারোমেটিক, বিষম চাকরিক অ্যারোমেটিক, অ্যারোমেটিক জৈব যৌগ চেনার একটা উপায় বলি ভাইয়া, খুব সহজ। বেনজিন বা বেনজিনের মতো কাঠামো হবে, চক্রে বা বলয়ে পাই বন্ধন থাকতে হবে। আপাতত গরিবী হালে মনে রাখার জন্য 26 ব্যাচের বলা পাই না। আচ্ছা এই উদাহরণগুলো অ্যাডমিশন টেস্টের জন্য, এই উদাহরণগুলো ভর্তি পরীক্ষার জন্য। আচ্ছা আমি নেক্সট স্লাইডে চলে যেতে চাই, এটা আমাদের আর দরকার নেই। নেক্সট স্লাইডে যাচ্ছি, দেখেন খেয়াল করে, নেক্সট স্লাইডে যাই। ওকে নেক্সট স্লাইডে যাই। এখন আসেন আমি একটু রিভিউ করি, অনেকের একটু তালগোল লাগতেছে মনে হয়। ভাই জৈব যৌগকে 2 ভাগে ভাগ করা হয়, অ্যালিফেটিক জৈব যৌগ, অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যালিফেটিক, অ্যারোমেটিক, যারা হাকেল তত্ত্ব মেনে চলে, যারা বেনজিন বা বেনজিনের জাতক, তারা অ্যারোমেটিক। এগুলো বাদ দিয়ে দুনিয়াতে যারাই আছে সবাই অ্যালিফেটিক। এটাই কনসেপ্ট, এটাই মনে রাখবো। আর অ্যালিফেটিককে প্রথমত 2 ভাগে ভাগ করছি, মুক্ত শিকল আর হচ্ছে
বদ্ধ শিকল। মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সরল শিকল, একটা হচ্ছে শাখা শিকল। মুক্ত শিকল কি ভাইয়া? যদি একটা কার্বন শিকলের প্রান্তীয় কার্বনগুলো যুক্ত না থেকে মুক্ত থাকে তাহলে মুক্ত শিকল। আর এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বনগুলো, একটা শিকলে কার্বনগুলো একটি কার্বন যদি সর্বোচ্চ দুটি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে কি বলবো? সরল শিকল। যদি তিনটি বা চারটি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে বলবো শাখা শিকল। আর এই শিকলগুলো শুধু সিগমা বন্ধন দিয়ে তৈরি হলে এটা সম্পৃক্ত, আর যদি সিগমার সাথে এক বা একাধিক পাই বন্ধন থাকে তাহলে অসম্পৃক্ত। কঠিন কিছু না। আর যারা বদ্ধ শিকল বা চাক্রিক বা সাইক্লিক, তাদের এই যে চক্রটা যদি শুধু কার্বন দিয়ে তৈরি হয় তাহলে কি বলবো? সুষম চাক্রিক, হোমোসাইক্লিক, কার্বোসাইক্লিক। আর যদি চক্র বা বলয়টা কার্বনের পাশাপাশি অন্য কোনো হেটারো পরমাণু দিয়ে তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক, তবে অ্যালিফেটিক। যারা দেখতে চাক্রিক তবে ধর্ম অ্যালিফেটিকের মতো তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। কি বলা হয়? অ্যালিসাইক্লিক যৌগ। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। দেখতে চাক্রিক, ধর্ম অ্যারোমেটিকের মতো না, কার মতো? অ্যালিফেটিকের মতো, তাকে বলা হয় অ্যালিসাইক্লিক যৌগ। যেমন দেখ ওই যে উদাহরণ, আচ্ছা এইটা বলেন CH2 চক্র তৈরি করলো CH2, যার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। ও দেখতে চাক্রিক না? দেখতে তো চাক্রিক, কিন্তু ধর্ম এটার অ্যালিফেটিকের মতো না অ্যারোফেটিকের মতো? অ্যালিফেটিকের মতো। এর মধ্যে তো পাই বন্ড নাই, এর মধ্যে তো হাকেল তত্ত্ব মানে না, তাহলে এই অ্যালিসাইক্লিক যৌগ। এ কেমন যৌগ? অ্যালিসাইক্লিক যৌগ। এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা আমার মনে হয় যে যারা সেকেন্ড ইয়ার অ্যান্ড ভর্তি পরীক্ষার্থী তারা ভালো বুঝতে পারতেছ। আচ্ছা, আমি আমার আজকের আসলে মেইন টপিক এখন আর কি খুব দ্রুত একটা জিনিসে চলে যাব, যেটা তোমার আসলে জৈব যৌগের বিক্রিয়া রিলেটেড কথাবার্তা। আমি একটু ওই টপিকে চলে যেতে চাই। তো আমরা সবাই জানি জৈব যৌগে প্রত্যেকটা জৈব যৌগ আলাদা করার জন্য একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, যে কার্যকরী মূলক দেখে আমরা চিনে ফেলি কোন জৈব যৌগ কোন শ্রেণীর। সো কার্যকরী মূলক হচ্ছে জৈব যৌগের অনুষ্ঠিত কোনো পরমাণু বা মূলক যা ওই জৈব যৌগের বিক্রিয়া এবং ধর্ম নিয়ন্ত্রণ করে। লাইক OH মূলক দেখেই তুই কি বলিস? অ্যালকোহল। CHO তুই দেখেই কি বলিস? অ্যালডিহাইড। তুই COOH দেখেই কি বলিস? ভাই এটা অ্যাসিড জাতীয় যৌগ। তো এগুলো হচ্ছে কার্যকরী মূলক। জৈব যৌগের বিক্রিয়াকেই আমি সহজ করার জন্য আসছি। এখন আমি আজকের ক্লাসের মেইন পয়েন্টে ঢুকলাম। যারা এতক্ষণ ধরে মনোযোগ দেওয়া নাই, এতক্ষণ ধরে ক্লাসে আসতেছিল না, প্লিজ বন্ধুদেরকে মেনশন দাও এখন ক্লাসটাতে যেন বেশি মনোযোগ দেয়। এখন আমি সেই জিনিসগুলো দেখাবো। সবাই সেকেন্ড ইয়ারের পোলাপাইন মনোযোগ বেশি, ভর্তি পরীক্ষার্থী মনোযোগ বেশি, প্লিজ খেয়াল করেন। আমরা প্রথমের ইন্ট্রোডাকশন চলে গেছি, এখন আমাদের সিরিয়াস আলোচনাতে চলে আসি। একদম মানে যেটাকে বলা হয় বেসিক আলোচনা, খুব মানে নিম্ন লেভেলের আলোচনা শেষ, এখন একটু হায়ার আলোচনা হবে। আসেন, তো আমাকে একটু বলবি যে জৈব যৌগের বিক্রিয়া কত প্রকার? আমি একটু বোর্ডে লিখি জৈব যৌগের বিক্রিয়া। এটাও ভর্তি পরীক্ষার মেডিকেলেরই কোশ্চেন। জৈব যৌগের বিক্রিয়া কত প্রকার? জৈব যৌগের বিক্রিয়া প্রধানত 4 প্রকার। সবাই একটু কমেন্ট করবেন, বলেন তো কি কি বিক্রিয়া? জৈব যৌগের বিক্রিয়া প্রধানত 4 প্রকার। বলেন তো কি কি বিক্রিয়া? 1 প্রতিস্থাপন, ইংরেজিতে বলা হয় সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সংযোজন বা এডিশন, বা যুথ বিক্রিয়া। কি বিক্রিয়া? যুথ বিক্রিয়া। 3 নাম্বার অপসারণ বা ইংরেজিতে বলা হয় এলিমিনেশন, 4 নাম্বার পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানুকরণ, সবাই একটু খেয়াল করি, এটা হচ্ছে প্রধানত। এর বাইরেও জৈব যৌগে অনেক বিক্রিয়া আছে, জারণ ঘটে, বিজারণ বিক্রিয়া ঘটে, নিরুদন বিক্রিয়া ঘটে। তো 4 প্রকার। ভেরি গুড। জৈব যৌগের বিক্রিয়া প্রধানত কয় প্রকার? 4 প্রকার। আমরা মেইনলি এই বিক্রিয়াগুলোকে টার্গেট করে পড়ব। এখন দেখেন, একটা জিনিস তোমাদেরকে শেখাই, যে জিনিসটা দরকার, এটা যখনই আপনি পড়তেছেন পাশেই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কার্যকরী মূলক আমরা জানি জৈব যৌগের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। কার্যকরী মূলক জৈব যৌগের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, রাইট? এই যে কার্যকরী মূলক জৈব যৌগের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এখান থেকে তোমাকে আইডিয়া দেই, যদি কার্যকরী মূলকে একক বন্ধন থাকে, কার্যকরী মূলক যেটা সেখানে শুধু একক বন্ধন, কার্যকরী মূলকে একক বন্ধন থাকলে সিগমা বন্ড অনলি, একক বন্ধন থাকলে
কোন বিক্রিয়া করবে? প্রতিস্থাপন। প্লিজ এই কথাগুলো একটু মাথায় সিল মেরে রাখি। কার্যকরী মূলকে অনলি একক বন্ধন, বিক্রিয়া করবে প্রতিস্থাপন এবং অপসারণ, প্রতিস্থাপন এবং অপসারণ। যদি কার্যকরী মূলকে লাইক তাহলে কি ধরেন, তাহলে প্রতিস্থাপন এবং অপসারণ দুটোই কে দিতে পারে? শুধু একক বন্ধন আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কে দেয়? ভাই অ্যালকেন দেয়। অ্যালকেন তাহলে প্রতিস্থাপন এবং অপসারণ দুটো বিক্রিয়াই দিবে, বুঝি। যদি কার্যকরী মূলকে একক বন্ধন না থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে, তাহলে কার্যকরী মূলকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে কি বিক্রিয়া দিবে? শুধুমাত্র সংযোজন বিক্রিয়া, শুধুমাত্র সংযোজন বিক্রিয়া দিবে, জুট বিক্রিয়া দিবে। প্লিজ একটু মনোযোগ ভাইয়া, প্লিজ একটু মনোযোগ। আর কার্যকরী মূলকে যদি কোনো তাহলে দ্বিবন্ধন দেই, অ্যালকিন, এই যে অ্যালকাইন, ত্রিবন্ধন, এগুলো চোখ বন্ধ করে আর কিছু দিক আর না দিক ভাইয়া, বিক্রিয়া কি দিবে? সংযোজন বিক্রিয়া দিবে। এই কথাগুলো মাথায় গেঁথে ফেলি, এই কথাগুলো মাথায় গেঁথে ফেলি, সামনে আমরা এগুলোকে ইউজ করব। আর যদি কার্যকরী মূলক, কোনো একটা কার্যকরী মূলকে আপনি দেখলেন যে একই সাথে কার্যকরী মূলকে একক বন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে, কার্যকরী মূলকে একক বন্ধন ও দ্বিবন্ধন, একক বন্ধন ও দ্বিবন্ধন থাকলে তখন শুধু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, শুধু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অপসারণ বিক্রিয়া দেয় না। তাহলে একটা আইডিয়া এখন এটা সেট করে ফেলি মাথায়। ফার্স্ট ইয়ারের বাচ্চা তাও তুই পারবি, এটা কোনো সমস্যা নাই। এক্সাম্পল দিই, ধর কার্বক্সিল মূলক, আমরা কার্বক্সিল মূলক লিখে ফেলি। কার্বক্সিল মূলক দেখতে পাচ্ছেন সবাই আশা করি, COH ডাবল বন্ড ও, এটা হচ্ছে কার্বক্সিল মূলক, COOH। তাহলে দেখেন তো এই কার্যকরী মূলকে খেয়াল করি সবাই, এই কার্যকরী মূলকে সিগমা বন্ড একক বন্ধন, এখানে আবার কি কার্বনিল অংশে আছে ডাবল বন্ড। তাহলে এই কার্যকরী মূলকে একই সাথে একক বন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে, তাই কি বিক্রিয়া? প্রতিস্থাপন। 1 মিনিটে আরেকবার রিভিশন করি, আসো এই জিনিসটা ভাইয়া প্লিজ, এই জিনিসটা একটু মাথায় গাঁথেন। ভাইরে শোনো, আমি জানি অনেকের একটু কষ্ট হচ্ছে, আমি বলি ভাই এগুলো পারলেও আপনি দেখেন, আপনার রিভিশন হবে। আর যদি না পারেন তাহলে তো আপনার দেখাই উচিত। আপনার যদি জৈব যৌগের দুর্বলতা থাকে, যারা 25 ব্যাচ ভাই জৈব যৌগের দুর্বলতা আছে, আপনার জন্য এটা তো মাস্ট। এটা আপনি না শিখে আগাতে পারবেন না ভাই, আপনি না শিখে এটা আপনার এইচএসসি আপনার ক্র্যাক হবে না, এইচএসসি ক্র্যাক হবে না, ভর্তি পরীক্ষাও ক্র্যাক হবে না। এমন কোনো ভর্তি পরীক্ষা নাই যেখানে তোমার এগুলো পরীক্ষায় আসে না। তো সবাই একটুখানি মনোযোগ দেই, তারপর আমি কমেন্টে জিজ্ঞেস করবো, প্রশ্ন করবো কিন্তু ভাইয়া, যদি কার্যকরী মূলকে শুধু একক বন্ধন থাকে, সিগমা বন্ড আছে, নো পাই বন্ড, তাহলে শুধু দুইটা বিক্রিয়া দিতে পারবে, প্রতিস্থাপন অপসারণ দুটোই দিতে পারবে, শুধু দুইটা না দুটোই দিতে পারবে। যদি কার্যকরী মূলকে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, কার্যকরী মূলক দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, তাহলে কি হবে? সংযোজন। আর যদি কোনো কার্যকরী মূলকে দুইটা অংশে এক জায়গায় দ্বিবন্ধন এক জায়গায় একক বন্ধন থাকে, তাহলে শুধু প্রতিস্থাপন, অপসারণ বিক্রিয়াটা দিবে না। কথা ক্লিয়ার? এটা একটু মাথায় রাখি, এইটা একটু মাথায় রাখি। নেক্সট স্লাইডে চলে যাব, নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঁ, নেক্সট স্লাইডে চলে গেছি ভাই, বলে ফেলছি এটা। এখন দেখো তোমাকে শিখাই, কি শিখাবো? আমাদের জৈব যৌগে অনেকগুলো সমগোত্রীয় শ্রেণী আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, তারপরে তোমার হচ্ছে এরকম ফেনল, ইথার, অনেক জৈব যৌগ শ্রেণী আছে, প্রত্যেকে বিভিন্ন রকমের বিক্রিয়া দেয়। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কোন জৈব যৌগ শ্রেণী কোন ধরনের বিক্রিয়া দেয় বা কি কি বিক্রিয়া দেয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটাকে আমি 1 মিনিটে শেষ করে দিব। 1 মিনিটে, এই জিনিসটাকে 1 মিনিট লাগবে না, আমি আসবো ওই টপিকে। যে আপনি ওই ম্যাজিকটা দেখবেন, ম্যাজিকটা সবার শেষে দেখাতে যাচ্ছে, এখনই না। ম্যাজিকটা কি? যে উইদিন সেকেন্ড আপনি জৈব যৌগ দেখা মাত্রই বলে দিতে পারবেন যে কোন জৈব যৌগ কোন বিক্রিয়া দেয়, কোন জৈব যৌগ কত ধরনের বিক্রিয়া দেয় এবং কোন জৈব যৌগ কি কি বিক্রিয়া দেয়। এটা আপনি 1 সেকেন্ড, 30 সেকেন্ডসও লাগবে না, 1 সেকেন্ড বারবার বলতেছি তো, 30 সেকেন্ডসও লাগবে না। আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে ওইটা দেখাই দিলে তো আমাদের ক্লাস আগেই শেষ হয়ে গেল, ওইটা দেখাই দিলে তো আমাদের ক্লাস আগেই শেষ হয়ে গেল। সো ওইটা আমি একটু ধরে রাখতেছি, নাকি দেখাই দেই? কি বলিস? দেখাই দেই। 25, 24, খুব মনোযোগ, আসেন হেডলাইন লিখব, নোট করব। এটা প্রথমবারের মতো, আমার স্টুডেন্টসরা অন্য কেউ পারার কথা না,
অফলাইনের স্টুডেন্ট ছাড়া অন্য কেউ পারার কথা না। কোন জৈব যৌগ শ্রেণী, কোন জৈব যৌগ শ্রেণী কত ধরনের বিক্রিয়া দেয়, কোন জৈব যৌগ শ্রেণী কত ধরনের বিক্রিয়া দেয়। ঠিক আছে, ফার্স্ট টাইম ইন অনলাইন এটা যাচ্ছে, হ্যাঁ এটা উইদিন সেকেন্ড পড়বো। কোন জৈব যৌগ শ্রেণী কত ধরনের বিক্রিয়া দেয়, কোয়েশ্চেনটা হচ্ছে এইটা আমরা এখন সলভ করব। হ্যাঁ আসেন আমরা এখন এটা সলভ করব, সাদা কলম দিয়ে লিখতেছি। আচ্ছা একটা একটা করে জৈব যৌগ শ্রেণী লিখি। অ্যালকেন, অ্যালকেন লিখলাম, অ্যালকিন, অ্যালকাইন, রেজাল্ট তো পরে, আগে নাম তো লিখি, তারপরে কি হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড, হ্যালোজেনো অ্যালকেন যার অপর নাম কি, যার অপর নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। সেকেন্ডে হয়ে যাবে, একটু কষ্ট করে তুলেন তারপরে দেখাচ্ছি। অ্যালকোহল, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে বেনজিন, এগুলো কিন্তু জৈব যৌগ শ্রেণী, এভাবেই বইয়ে দেওয়া আছে। তারপরে ধরেন গ্লিসারিন, গ্লিসারিন নিয়েও বইয়ের মধ্যে আলোচনা দেওয়া আছে। আচ্ছা সবার লাস্টে আমি তিনটা লাগবো, একটা হচ্ছে অ্যামিন, ফেনল এবং ক্লোরোফর্ম। বলি আপনারা সেকেন্ড পেপারের জন্য অনেকেই অনেক রাইটারের বই পড়েন, কেউ হাজারি স্যারের বই পড়েন, কেউ কবির স্যারের বই পড়েন। তো সেকেন্ড পেপারে যে কবির স্যারের বই আছে এটার রেফারেন্স হচ্ছে কবির স্যার। আসেন লাল কলম দিয়ে লিখে ফেলি, এইটার রেফারেন্স আমি এটা যেখান থেকে নিচ্ছি যে কত ধরনের বিক্রিয়া দেয়। প্রশ্ন যদি বলতে পারেন ভাই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর যে আপনি করলেন এটা রেফারেন্স কি, রেফারেন্স হচ্ছে কবির স্যার, আহসানুল কবির স্যারের বই থেকে আমরা পড়ছি এইটা, সেখান থেকে এটা রেফারেন্স। আচ্ছা যারা এই ভিডিওটা দেখতেছেন সবার জন্য দিস ইজ দ্য মোমেন্ট, মনোযোগ এভরিবডি, মনোযোগ, যে কয়জনই লাইভে আছেন প্লিজ দেখবেন এবং পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য আমি মোটামুটি সবগুলোই কভার করছি। দেখেন অ্যালকেনের বিক্রিয়া কত প্রকার, অ্যালকিনের বিক্রিয়া কত প্রকার, অ্যালকাইনের বিক্রিয়া কত প্রকার, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কত প্রকার, অ্যালকোহলের বিক্রিয়া কত প্রকার, প্রত্যেকটাই শিখবো। দেখেন টিপস অ্যান্ড ট্রিক্স। অ্যালকেন নামের ভিতরে কয়টা অংশ ভাইয়া, দেখি নামের ভিতরে 4টা অংশ। অ্যালকেন নামের ভিতরে 4টা অংশ, বিক্রিয়া কত প্রকার, 4। অ্যালকিন নামের ভিতরে কয়টা অংশ ভাইয়া, আবারও অ্যালকিন 4টা অংশ, 4 প্রকার। অ্যালকাইন নামের ভিতরে কয়টা অংশ ভাইয়া, 5টা। অ্যালকাইন নামের ভিতরে কয়টা অংশ, 5টা। বর্ণ দেখে হিসাব করব, কয়টা, 5টা। বিক্রিয়া তাই 5 প্রকার। আসেন হ্যালোজেনো অ্যালকেন অপর নাম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল মূলক কিন্তু বিক্রিয়াতে কোনো ভূমিকা নাই, অ্যালকাইল মূলক বিক্রিয়াতে কার্যকরী মূলক হিসেবে কাজ করে না। এই হ্যালাইডের কার্যকরী মূলক কিন্তু হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের কার্যকরী মূলক কি, হ্যালাইড। খেয়াল করেন হ্যালাইডের নামে কয়টা অংশ, 4টা। হ্যালাইডের নামে কয়টা অংশ, 4টা অংশ। হ্যালাইডের নামে কয়টা অংশ, 4টা অংশ। হ্যালাইডের নামে 4টা অংশ। তাহলে হ্যালাইডের বিক্রিয়া কত প্রকার, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াও 4 প্রকার। আসেন আপনারা নিজেরা পারবেন, বলেন অ্যালকোহলের বিক্রিয়া কত প্রকার হবে, অ্যালকোহলের বিক্রিয়া 5 প্রকার। ম্যাজিক শুরু হয়ে গেছে ভাই, কার্বক্সিলিক অ্যাসিডে আসেন, বলেন তো কার্বক্সিলিক অ্যাসিড জৈব যৌগের নাম, কার্বক্সিল মূলক তার নাম, মূলক কিন্তু কার্বক্সিল। তো আসেন কার্বক্সিলিক অংশে কয়টা অংশ, নামে কয়টা অংশ, 5টা। যুক্ত অক্ষর একটা বর্ণ, মনে রাখবেন যুক্ত অক্ষরকে একটা বর্ণ হিসেবে কাউন্ট করবেন। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডেরও বিক্রিয়া কত প্রকার, 5 প্রকার। বেনজিন ভাই পারবেন, ধূপধাপ 4 প্রকার। বেনজিন নামের ভিতরে কয়টা অংশ, 4টা। গ্লিসারিন নামের ভিতরে কয়টা অংশ, 4টা। এই তো মোটামুটি 4 আর 5-এর মধ্যেই ঘোরাঘুরি করতেছেন। আসেন এবার ম্যাজিক দেখেন। অ্যামিন, এই যে 3টা, লাস্টের 3টাতে একটু স্পেশালি খেয়াল করব। অ্যামিন নামের ভিতরে কয়টা অংশ, 3টা অংশ। নামের ভিতরে 3টা অংশ। তো দেখে মনে হতে পারে ভাই বিক্রিয়া কি অ্যামিনের 3 প্রকার, না, অ্যামিনের বেলায় ব্যতিক্রম। অ্যামিনের বেলায় 3 দুগুণী 6, অ্যামিনের বেলায় 3 দুগুণী 6, অ্যামিনের বেলায় 3 দুগুণী 6। আমরা আমিন বলবো, আমিন, তাহলে আমিন কয়বার বলতে হবে, 2 বার। আমিন 3 দুগুণী 6। ফেনল
ফেনল যেহেতু অ্যামিনের পরে 6 আর 1 7, ক্লোরোফর্মের বিক্রিয়াও কত প্রকার? 7 প্রকার। শুধুমাত্র এই তিনটা মিলে না ভাই, এই যে এই তিনটা লাস্টের তিনটা মিলে না, বাকি সবগুলো 1 সেকেন্ড আমি বললাম এই যে একবার দেখে ফেললি আর কখনো ভুল হবে না। রেফারেন্স কবির স্যার, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় পাইছেন, কবির স্যারের বই মুখে তুলে ধরে দেখাই দিবেন যে এইটা হচ্ছে জৈব যৌগের শ্রেণী, কোন জৈব যৌগ শ্রেণী কত ধরনের বিক্রিয়া দেয়। অনলাইনে ফর দ্য অ্যালডিহাইড নাই কেন, বইয়ের মধ্যে অ্যালডিহাইড বা কিটোন কার্বনিল যৌগ কত প্রকার বিক্রিয়া দেয় কোথাও সরাসরি বলা নাই, কবির স্যারের বইও বলা নাই, হাজারি স্যারের বইও বলা নাই। কি কি বিক্রিয়া দেয় তা দেয়া আছে, কিন্তু কত ধরনের বিক্রিয়া দেয় এক্স্যাক্টলি এই নাম্বারটা বইয়ের কোথাও লেখা নাই। যেগুলো বইয়ে সরাসরি লেখা আছে সেগুলোকে এখানে পিক করা হয়েছে। আসেন আরেকবার বলি, উইদিন এ সেকেন্ড বলবো, এখন আপনি জাস্ট নিজে নিজে অ্যান্সার করবেন। অ্যালকেন ভাই নামের ভিতরে 4টা অংশ, বিক্রিয়া কত প্রকার? 4 প্রকার। অ্যালকিন কত ধরনের বিক্রিয়া প্রদর্শন করে? 4 ধরনের। অ্যালকিন নামের ভিতরে কয়টা অংশ? 4টা। অ্যালকিন নামের ভিতরে কয়টা অংশ? 4টা। অ্যালকাইল ভাই 5। হ্যালোজেনো অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড ইম্পর্টেন্ট, তাহলে হ্যালাইডের বিক্রিয়া কত প্রকার? 4। অ্যালকোহল নামের ভিতরে কয়টা অংশ? 5। কার্বক্সিলিক অ্যাসিড মাথায় রাখবো, কার্বক্সিলিক নামের ভিতরে 5টা অংশ, বিক্রিয়া কত প্রকার? 5 প্রকার। বেনজিন নামের ভিতরে 4টা অংশ, বিক্রিয়া 4 প্রকার। গ্লিসারিন নামের ভিতরে 4টা অংশ, বিক্রিয়া 4 প্রকার। খুব ভালো করে খেয়াল রাখবো ভাইয়া এতটুকু, খুব ভালো করে খেয়াল রাখবো এতটুকু। অ্যামিন 3 দুগুণী 6, অ্যামিন 3 দুগুণী 6, ফেনল অ্যামিনের পরে 6 আর 1 7, ক্লোরোফর্ম কত ধরনের বিক্রিয়া দেয়? 7 ধরনের। রেফারেন্স কি? কবির স্যার। রেফারেন্স কি? কবির স্যার। দেখছেন? আচ্ছা, এইটা আপনার একটা লাইফ সেভিং, এটা প্রথমবারের জন্য অনলাইনে আসছে। এই টেকনিক যদি কেউ দেয় সে আমার স্টুডেন্ট, 15 বছর পড়াচ্ছি, এই টেকনিক যদি কেউ দেয়, আপনার কোনো টিচার দেয়, সে আমার কাছে ক্লাস করছে, সে আমার কাছে ক্লাস করছে। এই টেকনিক কেউ জানে না, এটা এইখান থেকে আসছে। আমি যখন পড়ছিলাম তখনকার টেকনিক এটা। আমি আমার অফলাইন স্টুডেন্টদেরকে কি বলি জানিস? কাউকে যদি জিজ্ঞেস করি, কেউ যদি তোকে জিজ্ঞেস করে কিরে ভাই তুই কেমনে পারিস, কোন জৈব যৌগ শ্রেণী কত ধরনের বিক্রিয়া দেয়, উইদিন সেকেন্ড বলে দিচ্ছিস, আমি কি বলি জানিস? তুই অ্যান্সার দিবি, তোকে যদি জিজ্ঞেস করে তুই কি অ্যান্সার দিবি? সারা রাত ধরে মুখস্থ করছি ভাই, খুব কষ্ট হয়েছে, ভালো করে পড়, তুইও পারবি। ঠিক আছে? তো প্রথমবারের জন্য অনলাইন এক্সপোজার, এই সেই টেকনিক। আমি বললাম সাথে থাকেন, অনেক ম্যাজিক দেখা বাকি, অনেক ম্যাজিক দেখা বাকি। চলেন এখন ভাই জেনে তো গেলাম কত ধরনের বিক্রিয়া দেয়। পরের প্রশ্ন ভাই কি কি বিক্রিয়া দেয়? কি কি বিক্রিয়া দেয়? জৈব যৌগ শ্রেণীগুলো কি কি বিক্রিয়া দেয়? হেডলাইন হচ্ছে কি কি বিক্রিয়া দেয়। সামনে জাস্ট ক্লাস কর, ক্লাস জমে ক্ষীর হয়ে যাবে। কি কি বিক্রিয়া দেয়, কোন জৈব যৌগ শ্রেণী, তোর খাতায় এটা নোট থাকবে। প্রত্যেক বাচ্চার বইয়ে এইটা তুই স্টিকি প্যাড দিয়ে লিখে লাগায় রাখবি, প্রত্যেক বাচ্চার বইয়ে থাকবে যারা অর্গানিক পড়বে। তুই বুয়েটে পরীক্ষা দে, তুই বুয়েট পিলি পাস করতে হবে না, নাহলে তুই রিটার্ন দিতে পারবি? তাহলে বুয়েট পিলিতে এগুলো লাগবে না। আসেন দেখি, আসেন দেখি, বুঝে পড়ার জন্য টেকনিক শিখাইছি, দেখাইছি না কার্যকরীমূলকের কাহিনী। আসেন কি কি বিক্রিয়া দেয় এই হেডলাইনের আন্ডারে, বোর্ডটাকে যতটুকু সম্ভব কভার করা। আমি একটু দূরে চলে যাচ্ছি, শুরু করি। অ্যালকেন, অ্যালকেন খুব খেয়াল করে, অ্যালকেন আমি হেডলাইন লিখলাম অ্যালকেন। অ্যালকেনের বিক্রিয়া কত প্রকার? 4 প্রকার। অ্যালকেনের বিক্রিয়া কত প্রকার? 4 প্রকার। বিক্রিয়া 4 ধরনের, 4 প্রকার বা 4 ধরনের বিক্রিয়া দেয়, 4 ধরনের বিক্রিয়া দেয়। কি কি বিক্রিয়া দেয় আসেন তার জন্য আমরা প্রত্যেকটার জন্য ভাই 3-4 লাইনে খেলা শেষ। বিক্রিয়া তো নাম দেখে বলছেন 4 প্রকার, মনে রাখবো। অ্যালকেনের বিক্রিয়া মনে রাখার বুদ্ধি, অ্যালকেন দেখলেই তোর প্রত্যাশা আরো বেড়ে যাবে, অ্যালকেন দেখলেই তোর প্রত্যাশা আরো বেড়ে যাবে। অ্যালকেন দেখলে কি হবে? প্রত্যাশা আরো বেড়ে যাবে। ভাই প্রত্যাশা আরোতে কি? প্রত্যাশা আরোতে কি? প্রত্যাশা আরোতে হচ্ছে, আসেন একটু ডিফারেন্ট কালার ইউজ করি। প্রত্যাশা আরো 1, প্রতে কি? প্রতিস্থাপন, প্রতে কি? প্রতিস্থাপন। ভাইরে তোর বেসিক তো আগেই আছে, অ্যালকেনে যেহেতু শুধু একক বন্ধন থাকে প্রতিস্থাপন বিক্রিয়া দিবেই। 2 নাম্বার বিক্রিয়া তাপ বিয়োজন বা তাপীয় বিক্রিয়া, আমরা তাপীয় বিক্রিয়াই বলি। ততে তাপীয় বিক্রিয়া, অ্যালকেনকে তাপ দিলে ভেঙে যায়, এইটা হচ্ছে তাপীয় বিক্রিয়া। 3 নাম্বার সাথে হচ্ছে সমানুকরণ, সাথে কি? সমানুকরণ। অ্যালকেন সমানুকরণ বিক্রিয়াটাও দিবে। আরোতে কি? অ্যারোমেটিকরণ, মানে যে প্রক্রিয়ায় অ্যালিফ্যাটিক যৌগ অ্যারোমেটিক যৌগে পরিণত হয় তাকে অ্যারোমেটিকরণ বিক্রিয়া বলে। তাহলে প্রত্যাশা আরোতে কি? মনোযোগ, প্রত্যাশা আরোতে কি? প্রত্যাশা আরো আচ্ছা, প্রত্যাশা আরো কি? প্রতিস্থাপন, তাপীয় বিক্রিয়া, সমানুকরণ, অ্যারোমেটিকরণ। প্রত্যাশা আরোতে হচ্ছে প্রতিস্থাপন, তাপীয় বিক্রিয়া, সমানুকরণ, অ্যারোমেটিকরণ। ভেরি গুড,
ভেরি গুড, প্রত্যাশা আরো। গোছায় ফেলছি ভাইয়া, আপনি সবগুলো গোছায় ফেলবেন, প্যারা নিয়েন না। আচ্ছা, অ্যালকিনে চলে আসেন, সবাই কমেন্ট করেন অ্যালকিনের বিক্রিয়া কত প্রকার, সবাই কমেন্ট করেন অ্যালকিনের বিক্রিয়া কত প্রকার, অ্যালকিন কত প্রকার বিক্রিয়া দেয়, কমেন্ট করেন, কমেন্ট করেন, একটু আমার সাথে থাকেন ক্লাসে ভাইয়া। অ্যালকিনের বিক্রিয়া কত প্রকার ভাইয়া? 4 প্রকার বিক্রিয়া দেয়। কত প্রকার বিক্রিয়া দেয়? 4 প্রকার। এটার জন্য ভাইয়া কোনো টেকনিক আছে নাকি? ভেরি ভেরি ইজি টেকনিক। বিক্রিয়া কত প্রকার? জারে ওজন যত পেল, অ্যালকিন একটা জারের মধ্যে নিছো, একটা গ্যাস জারে নিছো, সেই জারে তুমি ওজন যতটুকু পেলা, তাহলে জারে ওজন যত পেল, জারে ওজন যত পেল। ভাই বিক্রিয়াগুলোর নাম এখন আপনি নিজেই পারবেন। দেখেন, জারতে কি? জারণ। অ্যালকিনের জারণ বিক্রিয়া তোরা দেখছিস, যেটা তোরা ছোটবেলা থেকে পড়তেছিস, অসম্পৃক্ততার বেয়ার পরীক্ষা, এটা কিন্তু অ্যালকিনের জারণ বিক্রিয়া, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। তাহলে জারণ বিক্রিয়া 1। 2, ওজনতে ওজনীকরণ বা ওজোনালাইসিস, ওজনীকরণ বা ওজোনালাইসিস, সব ম্যাজিক দেখাবো, প্যারানিস না। 3 নাম্বার, যততে কি? জুথ, যততে কি? জুথ বা সংযোজন, জুথ বা সংযোজন। 4 নাম্বার, পেলো, পেলোতে কি? পলিমারকরণ। কেন রে ভাই? ইথিন অনেকগুলো নিলে কি হয়ে যায়? ইথিন অনেকগুলো নিলে কি হয়ে যায় বলেন? ইথিন অনেকগুলো নিলে কি হয়ে যায়? পলিথিন, পলিথিন। প্রোপিন অনেকগুলো নিলে কি হয়? পলিপ্রোপিন। একটা প্রশ্ন সবার কাছে, আবার বলি, ইথিন অনেকগুলো নিলে হয় পলিথিন, প্রোপিন অনেকগুলো নিলে হয় পলিপ্রোপিন। পলিমারকরণ না, মনোমার থেকে পাইলাম পলিমার। সবার কাছে প্রশ্ন, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোনটি? সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোশ্চেন উপরে লিখে রাখি, লাল কালিতে লিখে রাখি, অ্যান্সার পেলে আমি লিখে দেব। সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোনটি? সবচেয়ে, এই 24-25 ব্যাচ, 24 ব্যাচের মাস্ট, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোনটি? অ্যান্সার প্লিজ। হ্যাঁ, পারলেই পুরস্কার, পারলেই পুরস্কার। সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোনটি? কোশ্চেন করে রাখলাম, দেখি এই ব্যাচে কেউ আছে কিনা। আচ্ছা, অ্যালকিনের বিক্রিয়া 4 প্রকার, ডান। এখন আসেন আমরা অ্যালকাইনের বিক্রিয়া পড়ব। এই অ্যালকিনের বিক্রিয়া ছিল 4 প্রকার, এই কমেন্ট করো অ্যালকাইনের বিক্রিয়া কত প্রকার? কমেন্ট, অ্যালকাইনের বিক্রিয়া কত প্রকার? কমেন্ট। সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক, অ্যান্সার করতেছেন? হয়নি, আমি অ্যান্সার না পাওয়া পর্যন্ত আবার কমেন্ট চেক করব না। অ্যালকাইন কয় প্রকার বিক্রিয়া দেয়? অ্যান্সার। অ্যালকাইন কত প্রকার বিক্রিয়া দেয়? প্লিজ অ্যান্সার। অ্যালকাইন বিক্রিয়া দেয় 5 প্রকার। নামের ভিতরে 5টা অংশ, বিক্রিয়া ভায়া 5 প্রকার। এখন ভাই, অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে বেসিক পার্থক্য কি? অ্যালকিনে ভায়া 2টা দ্বিবন্ধন, মানে একটা পাই বন্ধন থাকে, অ্যালকাইনে 2টো পাই বন্ধন থাকে। তার মানে একটা পাই বন্ধন কোথায় বেশি? অ্যালকাইনে বেশি। তাই অ্যালকিন অপেক্ষা অ্যালকাইনে একটা বিক্রিয়াও বেশি। তাহলে সেই বিক্রিয়াটা কি? অ্যালকিন যা যা বিক্রিয়া দিবে, অ্যালকাইন সবগুলো বিক্রিয়া দিবে। অ্যালকিন যা যা বিক্রিয়া দিবে, অ্যালকাইন সবগুলো বিক্রিয়া দিবে। সাথে এক্সট্রা কি দিবে? একটা বিক্রিয়া দিবে, সাথে এক্সট্রা একটা বিক্রিয়া দিবে। তাহলে এটা তো থাকবেই, টেকনিক এটা থাকবেই। তাহলে অ্যালকাইনের সূত্রটা কি? অ্যালকাইনের সূত্রটা দিই, প্রতি অম্লের জারে ওজন যত পেল। অ্যালকাইনের সূত্রটা কি? প্রতি অম্লের জারে ওজন যত পেল, প্রতি অম্লের জারে ওজন যত পেল, ওজন যত পেল। একটা কথা অ্যাড হয়েছে, দেখেন, প্রতি অম্লের, এই কথাটা অ্যাড হয়েছে, আর সব আগেরটাই আছে। তাহলে সব যেহেতু আগেরটাই আছে, দেখেন খেয়াল করে, প্রতি অম্লের, তাহলে প্রতি অম্লের জন্য কি? প্রতি অম্লের জন্য হচ্ছে প্রতিস্থাপন বা অম্লধর্মিতা, প্রতিস্থাপন বা অম্লধর্মিতা, প্রতিস্থাপন বা অম্লধর্মিতা। এটা কিন্তু বিশেষ বিক্রিয়া, সবাই দেয় না, সব অ্যালকাইন দেয় না। প্রতিস্থাপন বা অম্লধর্মিতা এই বিক্রিয়াটা সব অ্যালকাইন দেয় না। তাহলে বাকিগুলো কি? জারে ওজন যত পেল, অ্যালকিনের সবগুলো। তাহলে অ্যালকিনের সবগুলো কষ্ট করে লিখেই দেই, জারণ, ওজনীকরণ বা ওজোনালাইসিস, খুব মনোযোগ ভাইয়া, খুব মনোযোগ, যুথ বা সংযোজন, আর পেলোতে হচ্ছে পলিমারকরণ। অ্যালকাইনো ভাইয়া পলিমারকরণ দেয়, অ্যালকাইনো ভাইয়া পলিমারকরণ দেয়। দেখি আপনারা অ্যান্সার করছেন ওইটা?
অ্যান্সার করছেন? সবচেয়ে হালকা রুনা রুনা পলিপ্রোপিলিন, হ্যাঁ পলিপ্রোপিলিন। শাহনেওয়াজ অমি ভেরি গুড। আলিফ ভেরি গুড ভেরি গুড। পলিথিন না, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিকের নাম, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিকের নাম পলিপ্রোপিন। পলিপ্রোপিন গ্যারান্টেড কোয়েশ্চেন, এইটা পরীক্ষায় পাবেন। আপনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন, এইটা পাবেন না, হইতেই পারে না। পলিপ্রোপিন সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক পলিপ্রোপিন। যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখন আসেন, প্রতি অম্লের জারে ওজন যত পেল, এখানে ছোট্ট একটা নোট রাখবি ভাইয়া। ছোট্ট নোটটা কি? এই জায়গায় একটু ছোট্ট নোট রাখবি, এই জায়গায় একটু ছোট্ট নোট রাখবি। আচ্ছা ওই সবুজ কালার মিস করি। সেটা কি? প্রতিস্থাপন বা অম্লধর্মিতা সবাই দেয় না, শুধুমাত্র অ্যালকাইন 1 দেয়। মানে যদি কোনো অ্যালকাইনে ত্রিবন্ধন প্রান্তীয় কার্বনে থাকে, তারাই শুধুমাত্র অম্লধর্মিতা বা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, অন্যরা দিবে না। এই বিক্রিয়া দিয়েই কিন্তু এই জন্য অ্যালকাইন সহ অ্যালকাইনকে বাকি অ্যালকাইনগুলো থেকে পার্থক্য করা, অ্যালকাইন 1কে বাকি অ্যালকাইন থেকে পার্থক্য করা হয় এই বৈশিষ্ট্য দ্বারা। এবং যারা 25 ব্যাচের, যারা 24 ব্যাচের, 25 ব্যাচের জন্য সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে অ্যালকাইন 1 এবং অন্য সব অ্যালকিন বা অ্যালকাইনকে পার্থক্য করা যায় কিভাবে? অ্যালকাইন 1 প্রতিস্থাপন বা অম্লধর্মিতা বিক্রিয়া দেয় ধাতব সোডিয়ামের সাথে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড এবং অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট, এই 3টা বিকারক ব্যবহার করা হয়। আবারও বলি, আচ্ছা অনেকেই হয়তোবা ধরতে পারবেন না, তাও আমি আরেকবার বলে দিই। কোন অ্যালকাইন 1কে আলাদা করার জন্য আমরা 3টা বিকারক ব্যবহার করি, ধাতব সোডিয়াম, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড। ওকে, তাহলে আমরা দেখেন তো মোটামুটি অ্যালকেনের বিক্রিয়া সাজাই ফেলছি না ভাই? 3টা কথা তো, 3 লাইন। কি কি? প্রত্যাশা আরো, জারে ওজন যত পেল, প্রতি অম্লের জারে ওজন যত পেল, অ্যালকাইন ডান। 4 4 8 5 13, 13টা নাম পারেন। আমি প্রত্যেকটা বিক্রিয়ার ডিটেইলও পড়াবো। আমাদের মেডিকেল ব্যাচ যেটা আসবে সেখানে আমি অনেক কিছু দেখাবো। একদিনে তো সব কিছু ভাই দেখানো যায় না, যতটুকু দেখাতে পারতেছি ততটুকুই দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি। আচ্ছা পরের স্লাইডে, নেক্সট স্লাইড। এই অ্যালকাইন গেছে, এরপরে কি আছে ভাই? অ্যালকাইল হ্যালাইড আছে। চলেন আপনি হ্যালোজেন অ্যালকেনের বিক্রিয়া কত প্রকার বলেন। তাহলে অ্যালকাইল হ্যালাইড চলে আসি। অ্যালকাইল হ্যালাইড, এই বলো, এখন তো ক্লাসের মধ্যে মনোযোগ চলে আসার কথা। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কত প্রকার? অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কত প্রকার? প্লিজ একটু অ্যান্সার করেন। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কত প্রকার? অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কত প্রকার? 4 প্রকার। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কত প্রকার? 4 প্রকার। হ্যালাইড নামের ভিতরে কয়টা অংশ? 4টা অংশ। তাই বিক্রিয়া কত প্রকার? 4 প্রকার। ঠিক আছে, 4 প্রকার। এখন আসেন, হ্যালাইডের বিক্রিয়া 4 প্রকার। তার জন্য তো ভাই কোনো না কোনো টেকনিক দিবেন। আপনি তো টেকনিক দিতে দিতে ফাটাই ফেলতেছেন, এত টেকনিক মনে থাকবে কিনা ভাই? 3-4 লাইন মনে রাখবি, মনে রাখলেই তোর জন্য সহজ হবে। জৈব যৌগকে সহজ করতে হবে। মনে রাখার টেকনিক একটু অন্য কালার ইউজ করি ভাইয়া, নাহলে তোমার আবার টেকনিকটা চোখে পড়বে না। আসেন, টেকনিক হচ্ছে ধাতুর কেন্দ্রে নিউক্লিয়াস বিরাজমান। ধাতুর কেন্দ্রে নিউক্লিয়াস বিরাজমান। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ধাতুর কেন্দ্রে নিউক্লিয়াস বিরাজমান। এই কথা তো সত্য। নর্মালি একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তাহলে ধাতুর কেন্দ্রে কি বিরাজমান? নিউক্লিয়াস বিরাজমান। দেখেন এই কথাগুলো দিয়ে 4 প্রকার বিক্রিয়া আমরা পড়ে ফেলবো। সেই 4 প্রকার বিক্রিয়া কি কি? আসেন দেখি। ধাতুতে কি? ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুতে কি? ধাতুর সাথে বিক্রিয়া। এই অ্যালকাইল হ্যালাইড ধাতুর সাথে বিক্রিয়া দেয় না? আর একটু চেনাই দেই, যারা সেকেন্ড ইয়ার আসিস, অ্যালকাইল হ্যালাইড ধাতুর সাথে বিক্রিয়া দেয় না? উপরে একটা বিক্রিয়া লিখি, প্লিজ কমপ্লিট করে নাম বলবি। অ্যালকাইল হ্যালাইড নিছি RX, সাথে নিলাম ধাতব সোডিয়াম, নিছি না? সাথে নিছি শুষ্ক ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে নিছি শুষ্ক, এই ফার্স্ট ইয়ার সহ বলবি। RX প্লাস ধাতব সোডিয়াম শুষ্ক ইথার। প্রথম প্রশ্ন কি তৈরি হবে? দ্বিতীয় প্রশ্ন এই বিক্রিয়াটার নাম কি? তাই এটা তো অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতুর বিক্রিয়া। আর অ্যালকাইল হ্যালাইড ধাতুর সাথে বিক্রিয়া তো আরো দেয় রে ভাই, RX প্লাস ম্যাগনেসিয়াম। কেন? ম্যাগনেসিয়াম ধাতু না? অবশ্যই ধাতু। তাহলে কি তৈরি হয়? RMgX। এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক বা গ্রিনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক বা গ্রিনার্ড বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর অপর নাম গ্রিনার্ড বিকারক। প্রথম প্রশ্নটার অ্যান্সার দাও। এই যে এটা কমপ্লিট করো। অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়াম, ড্রাই ইথার দিছি, উৎপাদক কি হবে? উৎপাদক কি হবে ভাইয়া?
উৎপাদ কি হবে কোয়েশ্চেন, এবং পরে বিক্রিয়ার নামটা বলে দিবেন আমাকে। তাহলে ধাতুর কেন্দ্রে নিউক্লিয়াস বিরাজমানে ছিলাম, ধাতুর কেন্দ্রে নিউক্লিয়াস বিরাজমান, কেন্দ্রেতে কি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, শুধু প্রতিস্থাপনই না কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ভাইরে যারা মারামারি লাগাস সেই মারামারি এখনই সমাধান করে দিব, কখন বলবি কেন্দ্রাকর্ষী কখন বলবি ইলেকট্রন আকর্ষী এখনই সমাধান করে দিব। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস থেকে ফার্স্টেরটা ভেরি গুড ভেরি গুড, উডস বিক্রিয়া, এইটাই তো জানতে যাচ্ছি। গরিবের কোয়েশ্চেন ছিল, গরিবের কোয়েশ্চেন ছিল ড্রাই ইথার দিলে উচ্চতর অ্যালকেন পাওয়া যাবে, এটাও 2 এটাও 2 হয়ে যাবে কি ভাইয়া, হয়ে যাবে হচ্ছে এটা সরাই দেই, কি হয়ে যাবে আর আর সাথে সোডিয়াম হ্যালাইড, উচ্চতর অ্যালকেন, উচ্চতর অ্যালকেন, কার্বন নাম্বার ডাবল হয়ে গেছে। এই বিক্রিয়ার নাম হচ্ছে উডস রিঅ্যাকশন, উডস রিঅ্যাকশন। এই 26-এর বাচ্চারাও তো উডস বিক্রিয়া পড়ছেন, তাহলে আপনাদের তো অ্যাটলিস্ট এটা কমন পড়ার কথা। শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন পাওয়া যায়, এটাই হচ্ছে উডস বিক্রিয়া। যাই হোক, আমরা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আসছি। আচ্ছা, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ইংরেজি নাম কি হবে? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ইংরেজি নাম কি হবে একটু খেয়াল করি তো। এই প্রতিস্থাপন কি? সাবস্টিটিউশন। প্রতিস্থাপন কি? সাবস্টিটিউশন। প্রতিস্থাপন কি? সাবস্টিটিউশন। কেন্দ্রাকর্ষী নিউক্লিওফিলিক, তাহলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা সংক্ষেপে বলতে পারি SN রিঅ্যাকশন। কি বলতে পারি? SN রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আসতেছি, সব বেসিক শিখাবো, প্যারা নিস না, বেসিক শিখাবো, শর্টকাটও শিখাবো। নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে নিউক্লিওফাইলের প্রভাবে বিটা অপসারণ বিক্রিয়া, নিউক্লিওফাইলের প্রভাবে বিটা অপসারণ বিক্রিয়া, নিউক্লিওফাইলের প্রভাবে কি? বিটা অপসারণ বিক্রিয়া। আমি জানি 26 ব্যাচ কান্নাকাটি শুরু করে দিছে, ভাই নিউক্লিওফাইল কি জিনিস, ইলেকট্রোফাইল কি জিনিস, একটু বড় হলেই শিখতে পারবি আশা করি। বিরাজমানে কি? বিরাজমানে হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিরাজমানে কি? বিজারণ বিক্রিয়া। চলেন পড়ে ফেলি, চলেন পড়ে ফেলি, চলেন পড়ে ফেলি। মনোযোগ, মনোযোগ। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, ভাই হ্যালাইড মানেই 4, হ্যালাইড মানেই 4। বিক্রিয়াগুলো মনে রাখার টেকনিক কি? ধাতুর কেন্দ্রে নিউক্লিয়াস বিরাজমান। বিক্রিয়াগুলো মনে রাখার টেকনিক কি? ধাতুর কেন্দ্রে নিউক্লিয়াস বিরাজমান। 4টা লাইন বলছি রে ভাই। প্রত্যাশা ও অ্যালকেনের বিক্রিয়া, যারে ওজন যত পেল অ্যালকিনের বিক্রিয়া। প্রতি অম্লের যারে ওজন যত পেল অ্যালকাইনের বিক্রিয়া। আর ধাতুর কেন্দ্রে নিউক্লিয়াস বিরাজমান, এটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। ধাতুতে কি? ধাতুর সাথে বিক্রিয়া। কেন্দ্রেতে কি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিয়াসতে কি? নিউক্লিওফাইলের প্রভাবে বিটা অপসারণ বিক্রিয়া। এবং বিরাজমানে কি? বিজারণ বিক্রিয়া। যদি পরীক্ষা এখন প্রশ্ন আসে নিচের কোনটি অ্যালকাইল হ্যালাইড নিচের কোন বিক্রিয়াটি প্রদর্শন করে না, আপনার তো আটকানোর কথা না। অ্যালকেন নিচের কোন বিক্রিয়াটি দেয়, দেয় না, এগুলো তো এমসিকিউ এর জন্য পড়াচ্ছি রে ভাই। ডিটেইল তো পড়াবে আমাদের হিমেল ভাইয়া, আমাদের সঞ্জয় দাদা, ওগুলো তো পড়ানো যায়। আমি এইচএসসি একাডেমিক কেমিস্ট্রি, একাডেমিক বায়োলজিও ডিল করি, কিন্তু এটা অ্যাডমিশনের ক্লাস। সো একাডেমিক লেভেলের থেকে মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, এগুলো একটু ডিফারেন্ট। এই জন্য এই জায়গাগুলোতে এভাবে পড়তে হবে, দুটোকে কম্বাইন করতে জানতে হবে ভাইয়া। তো নিউক্লিওফাইলের প্রভাবে বিটা অপসারণ বিক্রিয়া, একটা জিনিস একটু ক্ল্যারিফাই করে দিই, অন্য কালার দিয়ে লিখে দিই, আর কখন এটা ভুল করবি না। এটা সেকেন্ড ইয়ারের বাচ্চা এবং ভর্তি পরীক্ষার্থী সবার জন্য। প্রতিস্থাপন 2 রকমের হয়। প্রতিস্থাপন, আগে বল প্রতিস্থাপন কখন হয়? যখন তোর ভিতরে সিগমা বন্ড থাকবে, যখন তোর ভিতরে সিগমা বন্ধন থাকবে তখন তোর প্রতিস্থাপন বিক্রিয়া হবে। প্রতিস্থাপন কিন্তু 2 রকমের, একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী, আরেকটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী। একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী, আরেকটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রোফিলিক আর হচ্ছে নিউক্লিওফিলিক, রাইট? ভাই তুই আমাকে এতটুকু বল, তোরা আমাকে এতটুকু বল, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, তোরা আমাকে এতটুকু বলতো। এটা কেন্দ্রাকর্ষী আর একটা ইলেকট্রন আকর্ষী। কোথায় কেন্দ্রাকর্ষী, কোথায় ইলেকট্রন আকর্ষী? অলওয়েজ মনে রাখবো, অ্যালিফেটিক যৌগের সম্পৃক্ত অংশে, অ্যালিফেটিক যৌগের সম্পৃক্ত অংশে কি প্রতিস্থাপন? কেন্দ্রাকর্ষী। আর অ্যারোমেটিক যৌগের সম্পৃক্ত অংশে কি প্রতিস্থাপন? ইলেকট্রন আকর্ষী। আবারও বলি, তাহলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কোথায়? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কোথায়? অ্যালিফেটিক যৌগের সম্পৃক্ত অংশে। কি বললাম? অ্যালিফেটিক যৌগের সম্পৃক্ত অংশে, অ্যালিফেটিক যৌগের সম্পৃক্ত অংশ।
দেখলেই মাথায় রাখবো কি বিক্রিয়া হতে পারে, কি বিক্রিয়া হতে পারে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। অ্যালিফ্যাটিক যৌগের সম্পৃক্ত অংশে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আর ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন হয় কোথায়, অ্যারোমেটিক যৌগের সম্পৃক্ত অংশে। তাহলে বেনজিন বলয়ে যদি কোনো প্রতিস্থাপন হয়, প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও, বেনজিন বলয়ে যদি কোনো প্রতিস্থাপন হয় কোনটা হবে, কেন্দ্রাকর্ষী না ইলেকট্রন আকর্ষী, কেন্দ্রাকর্ষী না ইলেকট্রন আকর্ষী। তোফায়েল হুজুরের ক্লাসে সবাইকে করতে হবে, এই ক্লাস 8:30 না, তার আগেই ছেড়ে দিব। অ্যারোমেটিক যৌগের সম্পৃক্ত অংশে, অ্যারোমেটিক যৌগের সম্পৃক্ত অংশে। তোফায়েল হুজুর না একটু দেরি করেই শুরু করবে, বড় হুজুর ক্লাস নিচ্ছে, ছোট হুজুর একটু দেরি করেই ক্লাস নিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক যৌগের সম্পৃক্ত অংশে কেন্দ্রাকর্ষী আর অ্যারোমেটিক যৌগের সম্পৃক্ত অংশে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। একটু এটাকে আমরা বক্স করে দেই, এই কথাগুলোকে লাল কালিতে এটা বক্স করে দেই, খুব ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। এবং তোদেরকে আরেকটা মজার কথা বলি, অ্যারোমেটিক যৌগের সম্পৃক্ত অংশে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটে তারা হচ্ছে সাহানা ফ্রি, তাদেরকে দেখেই সাহানা হয়ে গেছে ফ্রি। হোয়াট ইজ সাহানা ফ্রি, দেখি অ্যান্সার করেন। সাহানা ফ্রি কি, সাহানা ফ্রি কি? এখানে 4টা বিক্রিয়া লুকায় আছে, সাহানা ফ্রিতে 4টা বিক্রিয়া লুকায় আছে, দেখি কমেন্ট করেন। একটু পানি খাওয়ার বিরতি, এই পানি নিয়ে আয়, একটু পানি খাওয়ার বিরতি। আচ্ছা দেখি, আমি একটু বসলাম, কমেন্ট করেন সাহানা ফ্রিতে কি। আচ্ছা, সাহানা ফ্রিতে এখনো আসলাম না। সাহানা ফ্রিতে সালফোনেশন, হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, নাইট্রেশন এবং ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, যেটা আবার 2 রকমের হয়, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। তাহলে আসেন একটু বার করে দেই, সালফোনেশন, হ্যালোজিনেশন, নাইট্রেশন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই বেনজিন বলয়ে তো এইগুলোই হয়, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। বেনজিন বলয়ে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। একটা সুন্দর নোট হয়ে গেছে, দেখিস ভাই, আজকে থেকে মনে রাখিস, প্রতিস্থাপন 2 রকমের হয়, কেন্দ্রাকর্ষী, ইলেকট্রন আকর্ষী। কেন্দ্রাকর্ষী, ইলেকট্রন আকর্ষী। কেন্দ্রাকর্ষী কোথায় হয়, অ্যালিফ্যাটিক যৌগের সম্পৃক্ত অংশে। ইলেকট্রন আকর্ষী কোথায় হয়, অ্যারোমেটিক যৌগের সম্পৃক্ত অংশে। তাহলে বেনজিন বলয়ে যে প্রতিস্থাপন হবে তার অলওয়েজ ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন হবে। এই বিক্রিয়াগুলোর নাম মেইনলি 4টা, সালফোনেশন, হ্যালোজিনেশন, নাইট্রেশন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, সাহানা ফ্রি। এইটা দিয়ে আপনি মনে রাখবেন, হ্যালাইডের বিক্রিয়া 4 প্রকার, সুন্দর করে পড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে আসলাম। দেখি আমরা 4টা গ্রুপ শেষ করছি, দেখেন একটু বোঝাই ভাইয়া, একটু বোঝাই। অ্যালকোহল, হেডলাইন লিখি, অ্যালকোহল। ক্লাস ভাল লাগতেছে না, চলবে না চলবে না বল, আর একটু পড়বি না পড়বি না, না পড়লে সমস্যা নাই। এগুলো আমরা শুধুমাত্র আমাদের এসিএস এর যে মেডিকেল ব্যাচ, সেই মেডিকেল ব্যাচেই দেখাবো, মেডিকেল ব্যাচে এগুলো পড়ানো হবে। অ্যালকোহল বিক্রিয়া কয় প্রকার, 5 প্রকার। বিক্রিয়া কয় প্রকার, 5 প্রকার। চলেন, তো এখানে কোনো ছন্দ টেকনিক নাকি না, এখানে আবার অন্যভাবে মনে রাখবো। দেখেন, অ্যালকোহলের গাঠনিক সংকেত লিখি COH। অ্যালকোহলের গাঠনিক সংকেত লিখছি না, OH হচ্ছে গাঠনিক সংকেত, OH হচ্ছে মূলক, সাথে কার্বন আছে, এটা একটা অ্যালকোহলের অ্যাপারেন্টলি গাঠনিক সংকেত। দেখ বেসিক বুঝে বুঝে পড়ি, চল বেসিক বুঝে বুঝে পড়ি, চল। 5 প্রকার বিক্রিয়া বলছিলি, চল 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 বেসিক বুঝে পড়ি। OH মূলক, এই OH এর এটা কি বন্ধন, সিগমা। এই OH এর এটা কি বন্ধন, সিগমা। সিগমা বন্ধন থাকলে, সিগমা বন্ধন থাকলে কি বিক্রিয়া হয়, প্রতিস্থাপন। শুধু সিগমা বন্ধন কার্যকরী মূলকে, অন্য কিছু নাই। তাহলে ওই সিগমা বন্ধন অংশে কি হবে, অপসারণ। তাহলে আমরা কি করতে পারি, H এর প্রতিস্থাপন, অ্যালকোহলের হাইড্রোজেনটা কি করতে পারি, প্রতিস্থাপন। অ্যালকোহলের Hটাকে লাথি মেরে বের করে দিতে পারি, এটাকে বলা হয় হাইড্রোজেন বিচ্যুতি। এটাকে কি বলা হয়, হাইড্রোজেন বিচ্যুতি। হাইড্রোজেন বের করে দিলি, তাহলে এটা ডিহাইড্রোজিনেশন। এটা কি, ডিহাইড্রোজিনেশন। ডি মানে বের করে দেওয়া। তাহলে অ্যালকোহলের তুমি কি করতে পারো ভাই, এই যে একটু মনোযোগ, আপনাকে শিখাইছি সিগমা বন্ধন থাকলে কার্যকরী মূলকে,
সিগমা বন্ধন, সিগমা বন্ধন থাকলে কি হবে, হাইড্রোজেন প্রতিস্থাপন হয় এবং হাইড্রোজেন বিচ্যুতি অপসারণ। সিগমা বন্ধন থাকলে কার্যকরী মূলকে দুটো বিক্রিয়া দিতে পারে, প্রতিস্থাপন এবং অপসারণ। তো OH সিগমা বন্ডকে ভাঙলাম, ভাইরে আসেন আরো তো সিগমা বন্ড আছে, COH এটাও তো সিগমা বন্ড, এই যে সিগমা বন্ড না, সিগমা বন্ড কিনা বলেন, এটা সিগমা বন্ধন কিনা, এখানে সিগমা বন্ড গেল, এখানেও সিগমা বন্ড আছে, তাহলে এখানেও তো প্রতিস্থাপন হবে। কি প্রতিস্থাপন, আসেন আগে শুধু H প্রতিস্থাপন করছিলেন, এবার পুরো OH মূলক প্রতিস্থাপন, পুরো OH মূলক প্রতিস্থাপন। মনোযোগ, আবার কি করতে পারিস, এই OH মূলকটাকে তুই অপসারণ করতে পারিস। তো OH অপসারণ করতে গেলে OH একা একা অপসারিত হয় না, সাথে হাইড্রোজেনের নিয়ে বের হয়ে যায়, ওরা একা যাইতে ভালো লাগে না, OH একা বেরই হয় না, OH বলে যে আমার সাথে হাইড্রোজেনের দাও, আমি পানি হিসাবে বের হব, ও পানি হিসাবে বের হয়ে যায়। তো আমরা জানি পানি বের হয়ে যাওয়াকে, জৈব যৌগ বা যে কোনো যৌগ থেকে পানি বের হয়ে যাওয়াকে নিরুদন বলে। তাহলে অ্যালকোহল কোন বিক্রিয়া দেয়, নিরুদন বিক্রিয়া দেয়। এই দেখ, আমি কিন্তু এখানে কোনো শর্ত বা টেকনিক দিইনি, সব জায়গায় সব কিছু ইউজ করবো না, যেখানে যেটা কনভেনিয়েন্ট আমরা সেটা ইউজ করব, যেখানে যেটা কনভেনিয়েন্ট আমরা সেটা ইউজ করব। আচ্ছা দেখেন, খেয়াল করি একটু, কটা বাজে, আজকে তো মাত্র 1 ঘন্টা 16 মিনিট পড়াইলাম, তাই না, বেশিক্ষণ তো পড়াইনি। গতকালকে যখন পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন পড়ালাম তখনই তো বেশি পড়াইছিলাম। আচ্ছা ঠিক আছে, ছুটি দিয়ে দিব একটু, অ্যালকোহলের পরে আর বেশি নাই, একটু দেখাই দিই, এটা না হলে ইনকমপ্লিট থাকবে। দেখেন OH প্রতিস্থাপন, H প্রতিস্থাপন সিগমা বন্ধনের জন্য, H বিচ্যুতি, নিরুদন। আচ্ছা একটু কষ্ট করে যারা নোট করতেছিস তারা একটু লিখে রাখিস, এই অ্যালকোহলের হাইড্রোজেন বের করে দেওয়ার শর্তটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রভাবক হিসেবে নেওয়া হয় কপার, তাপমাত্রা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু মাথায় রাখিস। কারণ কি, তোকে একটা কথা আজকে বলে দিই, জৈব যৌগে হাইড্রোজেন যোগ করার খুব কমন শর্ত কি জানিস, যে কোনো জৈব যৌগে অণু হিসেবে হাইড্রোজেন যোগ করার খুব কমন একটা শর্ত আছে, হয় তুই নিকেল নিবি, অথবা তুই প্লাটিনাম নিবি, অথবা তুই প্যালাডিয়াম নিবি, প্লাটিনাম প্যালাডিয়াম অথবা নিকেল। যদি তুই নিকেল নিস তাহলে নিকেল কম দামি, তাপমাত্রা বেশি লাগবে 150 থেকে 200। প্লাটিনাম প্যালাডিয়াম নিলে কক্ষ তাপমাত্রা। এই জিনিসগুলো কোথায় খাটাবি, অ্যালকাইন হাইড্রোজেন যোগ করলে কিন্তু অ্যালকেন পাওয়া যায়, তখন কিন্তু আমরা হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়ামকে প্রভাবক হিসেবে ব্যবহার করি। খেয়াল রাখার জন্য কেন বললাম, হাইড্রোজেন যোগ করার শর্ত সবাই পারি, হাইড্রোজেন বের করে দেওয়ার শর্তটা তাই মনে রাখবো। ভাই বিক্রিয়া তো হলো 4 প্রকার, আরেকটা বিক্রিয়া কই গেল, অ্যালকোহলের জারণ করা যায়। অ্যালকোহলের কি করা যায়, জারণ। অ্যালকোহলের কি করা যায়, জারণ। আর এক্ষেত্রে আমরা জারক হিসেবে ব্যবহার করি কি, পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। প্রশ্ন বাচ্চা কাচ্চা, এত তাড়াতাড়ি গিভ আপ করলে হবে, এত তাড়াতাড়ি গিভ আপ করলে হবে? আমি সকালে ডিউটি করছি ফ্রম 9 AM to 2 PM, এরপরে 2টো অফলাইন ব্যাচ পড়াইছি, 2:30 থেকে 4টা, 4টা থেকে 4:15 থেকে অলমোস্ট 5:15, 6টা, যেহেতু 6টায় ক্লাস ছিল আজকে আমরা আগে ছেড়ে দিছি, আমি ছেড়ে দিছি বেসিক্যালি। তো তোমাদের এই ক্লাস ছিল দেখে আমি নর্মালি 4টা 4:15 ব্যাচটা 6টা পর্যন্ত পড়ে, অফলাইন ব্যাচের কথা বলছি টাঙ্গাইলে। সো আমি 9টা থেকে 2টো ডিউটি করছি, তারপরে একটুখানি লাঞ্চ করেই 2:30 থেকে আমার অফলাইন ব্যাচের ক্লাস স্টার্ট করছি। তোরা এত তাড়াতাড়ি গিভ আপ করলে তো হবে না, 6টা পর্যন্ত আমি ওখানে ব্যস্ত ছিলাম, তারপরে আমি আমার এখানে এসে 6:30টায় এই ক্লাস নেওয়া স্টার্ট করছি, 6:30টায় এই ক্লাস নেওয়া আমি স্টার্ট করছি। খেয়াল করেন সবাই, এই যে আমি 6:30টায় ক্লাস নেওয়া স্টার্ট করছি, আমি কি আপনাদেরকে বুঝতে দিয়েছি যে আমার আজকে এত বেশি ইভেন্টফুল বা স্ট্রেসফুল লাইফ? না, বুঝতে দেয়নি। ক্রোমিক অ্যাসিডে ফেরত আসি ভাইয়া, বলেন তো ক্রোমিক অ্যাসিড সম্পর্কে ল্যাবরেটরিতে কি পড়ছিলেন আপনারা? ক্রোমিক অ্যাসিড হচ্ছে এই 24-এর ক্যান্ডিডেট, সর্বোত্তম কাচ পরিষ্কারক। ক্রোমিক অ্যাসিড কি, সর্বোত্তম কাচ পরিষ্কারক। শুধু সে জারকই না, শক্তিশালী জারকই না, এটার আরো একটা নাম আছে, ক্রোমিক অ্যাসিডকে ক্লিনিং মিক্সচার বলে। কি বলে? ক্লিনিং মিক্সচার বলে। ভাইরে আমি অনেক কিছু জানি, অনেক কিছু তোকে পড়াতে পারবো, গোছায় দিতে পারবো। আমি একটু পরে এখন একটু কথা বলি তোদের সাথে, অনেক পড়ালাম তো। দিস ইজ দ্য রিয়াকশন অফ অ্যালকোহল, এবং এই জারণ নিয়ে তোদেরকে একটু ম্যাজিক দেখাবো এর পরের স্লাইডে। এরপরের স্লাইডে একটু ম্যাজিক দেখাবো, এই স্লাইডটা সরাই দিলাম। একটু কথা বলি তোদের সাথে, একটু 2-1 মিনিট কথা বলি, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনিস। ক্লাস তো নিবই, হ্যাঁ। আগের স্লাইডটা একটু, আচ্ছা ওকে স্লাইডটা দেখ, ওকে স্লাইডটা দেখতে পারিস, কোনো সমস্যা নেই।
আচ্ছা, ক্লিনিং মিক্সচার, এইটা ঠিক আছে। স্লাইডটা থাকুক, আমি একটু তোদের সাথে কথা বলি। কি ব্যাপারে কথা বলবো জানিস? এই যে আমি অর্গানিক পড়াচ্ছি বা আমি কেমিস্ট্রি পড়াচ্ছি বা মেডিকেল অ্যাসপিরেন্টদেরকে আমি পড়াই প্রায় অলমোস্ট 15 ইয়ার্স। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে ক্লাস। একটু যারা লাইভে আসিস কথাগুলো শুনিস। আমি নর্মালি গতদিনও খুব একটা কথা বলিনি, আজকে একটু বলতে যাচ্ছি, কিছু কথা বলা দরকার আমার মনে হয়েছে। তো আমি এসিএসে যখন জয়েন করি বা এসিএসে যাদের সাথে জয়েন করি, ফাহাদ, তোফায়েল, হ্যাঁ, তো এরা ফাহাদ বায়োলজির লিজেন্ড, এটা নিয়ে বলার মতো কিছুই নাই। ফাহাদের মতো ভালো বায়োলজি ক্লাস কেউ নিতেই পারে না। তোফায়েল, ওরা আসলে ওরা এক্সেলেন্ট, অ্যাডমিশন বায়োলজি নেয়। ইভেন আমিও বায়োলজি পড়াই, বাট ওরা আমার থেকে অনেক ভালো পড়ায়, আমি পার্সোনালি বিলিভ করি। মেডিকেল কেমিস্ট্রি, একাডেমিক কেমিস্ট্রি আমি ডিল করি, বাট একাডেমিক কেমিস্ট্রি আসলেই হিমেল বা সঞ্জয় দাদা ওনারা অনেক ভালো পড়ান। মেডিকেল কেমিস্ট্রিটা একটু ডিফারেন্ট, তোরা একটু হয়তো অবজার্ভ করছিস যে ভাই এগুলো এরকম করে পড়তে হয়, আসলে এরকম করে পড়তে হয়। 24-25 ব্যাচ একটু খালি হলেও ধরতে পারবি। দেখ ভাই, একটা কথা বলি, আমি এই লাইনে বুড়া। আমার এখানে যত প্ল্যাটফর্মে যারা ক্লাস নেয় তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র কিন্তু আমি, সিরিয়াসলি বলি, আমার থেকে সিনিয়র কেউ নাই। আমি K66 ব্যাচ 2008-09 সেশনের একজন মেডিকেলে চান্স পাওয়া স্টুডেন্ট। তারপরে আমি এখন গভর্নমেন্ট জব করতেছি। তো যা বলতে চাচ্ছি কি ভাই, তুই অনেক কষ্ট করতেছিস, সে অনেক কষ্ট করতেছিস, কেউ না তোর কষ্টের গল্প শুনবে না যদি না তুই শেষ পর্যন্ত ক্র্যাক করতে পারিস। কতগুলো রাত তুই ঘুমাসনি, কতগুলো বিনিদ্র রজনী তোর গেছে, তুই কতটুকু ইফোর্ট দিছিস, নো ওয়ান উইল এভার কেয়ার ভাই, যদি তোর নামের সাথে ওই কাঙ্ক্ষিত গন্তব্যে তুই পৌঁছাতে না পারিস। আজকে তুই আমার কথা শুনতেছিস বা আমার কথা মনোযোগ দেওয়ার পিছনে একটা রিজন আছে। তোকে সবাই প্রথমেই বলছে যে সাদ ভাই ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিল, ঢাকা মেডিকেল থেকে পড়ছে, গভর্নমেন্ট জবে আছে। এই কথাগুলো কিন্তু তোকে অবশ্যই উৎসাহিত করছে। একদম নর্মাল র্যান্ডম পার্সনের কথা তুই শুনতি না। দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি অফ লাইফ। আপনি যখন কতটুকু, মানে আমি ওই যে নর্মালি অফলাইন ক্লাসেও বলি, আসলে কত কষ্ট করে আমরা অসফল হয়েছি, ফেইল হয়েছি, এর গল্প কখনো কেউ শুনতে চায় না। যে আমি এত কষ্ট করছি ভাই তারপরও হয়নি। দেখবি যে শুনতে গেলেই মানুষজন বিরক্ত হয়, ভাই বাদ দেন এগুলো বললেন না, ডিপ্রেসিং, থাক, বলার দরকার নেই। ঠিক আছে, দেখবি যে কেউ তোর কষ্টের কথাটা শুনতে চায় না। কষ্টের কথা তখনই জনপ্রিয় হয়, সেগুলো নিয়ে মুভি হয় কখন, যখন তুই সফল হইস। কষ্ট করে অসফল ব্যক্তি নিয়ে মুভি হয় না, তাদের গল্প মার্কেটে চলে না, যদি মুভি বানানো হয় আমরা কেউ দেখি না, এটাই বাস্তবতা। তো সবাই রিসেন্টলি 12 ফেল মুভিটা খুবই জনপ্রিয় হয়েছিল। যদি ও ক্র্যাক করতে না পারতো, ওর কিন্তু গল্প নিয়ে মুভি হইতো না, এটাই বাস্তবতা। আর আসলে কেন তোদের ভালো জায়গায় ভর্তি হওয়া উচিত, আসলে কি, মানে আমি যখন আমাকে নিয়ে যখন কথাবার্তা হইলো বা আমাকে তোরা যখন দেখলি, তখন কি তোর মনে হয়েছে যে ঠিক আছে সাদ ভাইয়ের এসএসসিতে রেজাল্ট কি ছিল একটু জিজ্ঞেস করি, সাদ ভাইয়ের এইচএসসিতে রেজাল্ট কি ছিল একটু জিজ্ঞেস করি? হ্যাঁ, এগুলো কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করেননি। আপনি ভাই আপনি কি এসএসসি পরীক্ষা একবার দিচ্ছেন না 2বার দিচ্ছেন, এইচএসসি পরীক্ষা একবার দিচ্ছেন না 2বার দিচ্ছেন, ক্লাস 5-এ আপনার রোল কত ছিল? বা আমি কোথাও কি এগুলো বলি? না, আমি বলতেছি না যে এগুলোর দরকার নাই, এগুলোর লাইফে দরকার আছে, এগুলো তো এক একটা লেভেল পার করে এত দূর আসতে হয়। দেখ, আমার নামের পাশে কিন্তু ডাক্তার কথাটা অ্যাড হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কথাটা অ্যাড হয়েছে, বিসিএস হেলথ কথাটা অ্যাড হয়েছে, কিন্তু পিছনের জিনিসগুলো কিন্তু দূরে চলে গেছে। তো অ্যাডমিশন খুবই ইম্পর্টেন্ট তোমার লাইফে। আর অ্যাডমিশন টেস্টে যারা ভালো করবি, বা বিশ্বাস কর ভাই, যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যাদের ফ্যামিলি স্ট্রাগলিং, তাদের জন্য এই কথাটা খুবই উপযোগী। তোর আব্বুর অনেক টাকা পয়সা আছে, ডেসপাইট আমরা রেসপেক্টের জন্য পড়াশোনা করি, ঠিক আছে, একটু বলি ভাই, দেখ তোর ভালো জায়গায় ভর্তি হইতে হবে। যদি তুই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস স্ট্রাগলিং ফ্যামিলি থেকে বিলং করিস, তোর ভাগ্য পরিবর্তনের জন্য তোকে ভালো জায়গায় ভর্তি হইতে হবে। একটা পরিবারের একটা বাচ্চা ভালো জায়গায় চান্স পাওয়া মানে ওই পরিবারের ভবিষ্যৎ বদলে যাওয়া। 5 বছর পর, 7 বছর পর পুরো ফ্যামিলিকে তুই দেখাশোনা করতে পারবি। ভাই পড়, তোদের পড়তে হবে। কষ্ট পাচ্ছিস কেন? ক্লাস করাচ্ছি আমি এত কিছু করে, তারপরে তোর যদি মনে হয় যে ভাই শেষ করেন, ছুটি দেন, না, এটা তো দরকার নাই। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি কি ব্যাপারটা? তুই চান্স পেলে তুই, তোর ফ্যামিলির গ্রোথ চেঞ্জ হয়ে যাবে, তোর পুরো ফ্যামিলির গ্রাফ চেঞ্জ হয়ে যাবে ভাই। তো চান্স পাওয়া খুবই ইম্পর্টেন্ট। যে যেভাবেই বলুক, অনলাইন এডটেক, অফলাইন এডটেক, যেখানেই পড়িস তোকে ভালো জায়গায় ভর্তি হতে হবে। ঠিক আছে, টাকা অনেকভাবে ইনকাম করা যায় রে, কিন্তু এখন পর্যন্ত, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবি, এখন পর্যন্ত আমাদের দেশে উইথ রিসপেক্ট, উইথ ডিগনিটি টাকা ইনকাম করার সবচেয়ে, বা টাকা ইনকাম করে স্ট্যাবিলিটি পাওয়া, সম্মান নিয়ে টাকা ইনকাম করা, নিজের ড্রিম পূরণ করা, এর জন্য এখনও বাংলাদেশে একমাত্র মাধ্যম হচ্ছে পড়াশোনা। পড়াশোনার বাইরে অন্য কিছু নাই। তুই যারা টিকটক করেও টাকা ইনকাম করতে পারিস,
তাই না? ব্যবসা করে অনেকভাবেই টাকা ইনকাম করতে পারিস বা সম্মানও অর্জন করা যায়, বাট বললাম তো সম্মানের সাথে, হ্যাঁ, মাথা উঁচু করে একটু কম টাকা ইনকাম করব কিন্তু সম্মানের সাথে বাঁচবো। এখনও পড়াশোনা করাটাই আপনার জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট প্রসেস। এখনও কোনো বেটার অল্টারনেটিভ বাংলাদেশে তৈরি হয়নি, ঠিক আছে? তো এই কথাটা সবসময় মনে রাখবি। আমরা লোয়ার মিডল ক্লাস থেকে, আমি নিজে বিলং করি, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি, আজকে এই লেভেলে আসছি স্ট্রাগল করতে করতে। সো আই উইল সাজেস্ট প্লিজ পড়াশোনা কর। অনেক বাচ্চার স্বপ্ন পূরণের সারথি হইতে পারছি, তোদেরও স্বপ্ন পূরণের সারথি হইতে চাই। এসিএস প্রি মেডিকেল 2025 ব্যাচ বেস্ট একটা অনলাইন ব্যাচ হতে যাচ্ছে। জাস্ট ভরসা রাখ, অনেক ভালো কিছু পাবি। আমরা অ্যালকোহল পড়তেছিলাম, অনেক মোটিভেশন হয়ে গেছে, অ্যালকোহলে ফেরত যাই। ওকে, একটুখানি আমি কার্বক্সিলিক অ্যাসিডটা দেখাবো আর অ্যামিনটা দেখাবো। আচ্ছা, অ্যামিনটা দেখাবো। ঠিক আছে, বেশি না, বেশি মোটিভেশন নিলে বা বেশি শুনলে তখন আসলে পড়ার মনোযোগটা চলে যায়। তো চলে আসি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। সো কার্বক্সিলিক অ্যাসিডের আগে কার্যকরী মূলকটা লিখে নেই। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি? COH ডাবল বন্ড। তাহলে এই কার্যকরী মূলকটা দেখতো একটু। এটার ভিতরে আমরা পড়ছিলাম এই কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া কত প্রকার বলে দে। কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া কত প্রকার ভাই? কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া নামের ভিতরে কার্বক্সিল 5 প্রকার। কয় প্রকার ভাইয়া? 5 প্রকার। কয় প্রকার ভাইয়া? 5 প্রকার। লেটস গো। আসেন, 5 প্রকার কেমনে? এই যে দেখেন, অংশগুলো চিহ্নিত করি। OH অংশ নাম্বার 1, H না অংশ নাম্বার 1, OH অংশ নাম্বার 2, কার্বনিল মূলক অংশ নাম্বার 3, কার্বক্সিল মূলক অংশ নাম্বার 4। আর এখানে কার্বক্সিল মূলকের সাথে একটা অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকবে না? এই যে আর অথবা এয়ার পার্ট, তার জন্য অংশ নাম্বার 5। তাহলে কয়টা অংশ রে? এই কার্যকরী মূলকে কয়টা অংশ? কার্যকরী মূলকে কয়টা অংশ? 5টা অংশ। তাহলে 5টা অংশ কয় প্রকার বিক্রিয়া দিবে? 5 প্রকার বিক্রিয়া দিবে। 5টা অংশ কয় প্রকার বিক্রিয়া দিবে? 5 প্রকার বিক্রিয়া দিবে। H অংশের প্রতিস্থাপন হবে, সিগমা বন্ধন আছে। OH অংশেরও প্রতিস্থাপন হবে। তাহলে আমরা বিক্রিয়াগুলো লিখি, ঠিক আছে? ক্লাসটা যারা করলি না, ক্লাসটা যারা পরে করবি তারা হ্যাঁ অবশ্যই করতে তো পারবি, সমস্যা নেই, ক্লাসটা থেকে যাবে, বাট বলবো ক্লাসটা করে নিস। হ্যাঁ, জৈব যৌগ পড়ছিস বা পড়িসনি, তুই ক্লাসটা করিস, কাজে লাগবে। H অংশের প্রতিস্থাপন কেন ভাই? সিগমা বন্ড আছে। কি বন্ড আছে? সিগমা। OH অংশেরও কি হবে? প্রতিস্থাপন। OH অংশের প্রতিস্থাপন। কি বন্ড আছে? সিগমা। সিগমা থাকলে প্রতিস্থাপন। কার্বনিল মূলক, আচ্ছা এটা একটু পরে বুঝাচ্ছি। কার্বনিল অংশের এখানে বিজারণ ঘটে। জারণ না, বিজারণ ঘটে। পুরো কার্বক্সিল অংশের বিক্রিয়া, কার্বক্সিল মূলকের বিক্রিয়া, যেমন তোরা নাম শুনছিস কার্বক্সিল মূলকের বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন নাম শুনছেন না? এই প্রশ্নের উত্তর দাও, মনোযোগ দাও। এই ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? বলেন, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কি তৈরি করা যায়? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কি তৈরি করা যায়? অ্যান্সার করেন। 5 নাম্বার, অ্যালকাইল মূলকে প্রতিস্থাপন। আর বাংলায় লিখে দেই অ্যালকাইল মূলকে প্রতিস্থাপন। এই বলেন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে কি তৈরি করা যায়? অ্যালকেন। আবার ক্লাস করতেছিস? আচ্ছা, আমার খুব পছন্দের স্টুডেন্ট নাহিন কমেন্ট করছে, ও এবছর ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, স্টিল ও ক্লাস করতেছে, দেখেই ভাল লাগতেছে। হ্যাঁ, নাহিন এখনো, এটা কি নাহিনই? শিওর, নুসরাত জাহান তো নাহিনই আইডি। যাই হোক, যদি নাহিন হয়ে থাকিস আন্তরিকভাবে ধন্যবাদ। হ্যাঁ, তুই যে ক্লাস করতেছিস, ক্লাস দেখতেছিস, খুব খুশি এই বছর ময়মনসিংহ মেডিকেলে চান্স পাওয়া। আচ্ছা, অ্যালকাইল মূলকে প্রতিস্থাপন, 5টা অংশের 5টা বিক্রিয়া। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা, একটা জিনিস একটা ম্যাজিক দেখাই।
একটা ম্যাজিক। আচ্ছা, জারণের কাহিনী অফ জারণের কাহিনী। আসেন, এই জিনিসটা যেটা লিখবো সবাই একটু সুন্দর করে খাতায় নোট করে রাখবেন, সবই নোট করবি। অ্যালকোহল, বলেন তো জারণ কাকে বলে? সনাতন মতবাদ অনুযায়ী জারণ হচ্ছে অক্সিজেন সংযোজন হাইড্রোজেন অপসারণকে জারণ বলে। সনাতন মতবাদ অনুযায়ী অক্সিজেন সংযোজন হাইড্রোজেন অপসারণকে জারণ বলে। সো রিভার্স কাহিনীকে কি বলা হয়? আমি 25, সরি আমি মনে করছি, আচ্ছা ঠিক আছে, ও তো ক্লাস করার কথা না। আচ্ছা হ্যাঁ, ওরা যারা মনে করতেছে যে এতক্ষণ কেন ক্লাস নিচ্ছেন, আমি কিন্তু অফলাইনে আমার ব্যাচগুলোকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ক্লাস নেই। হ্যাঁ, আমার বরঞ্চ অনলাইনে কষ্ট হচ্ছে, অফলাইনে আমি আরো বেশি এনার্জি পাই, অনলাইনেও এনার্জি নিয়ে আসার চেষ্টা করতেছি। জারণ কাকে বলে? অক্সিজেন সংযোজন হাইড্রোজেন অপসারণ। বিজারণ কিন্তু তাহলে উল্টা হবে, হাইড্রোজেন সংযোজন অক্সিজেন অপসারণ। আচ্ছা, অ্যালকোহল, বলতো অ্যালকোহলকে তুই জারণ করবি, জারণ মানে কি? আমি এখানে জাইমান অক্সিজেন যুক্ত করব, যেহেতু অক্সিজেন সংযোজনকে জারণ বলে। বলেন তো অ্যালকোহলকে যদি জারণ করা হয় তাহলে কি পাওয়া যায়? অ্যালকোহলকে জারণ করলে কার্বনিল যৌগ পাওয়া যায়। ইট ক্যান বি অ্যালডিহাইড, ইট ক্যান বি কিটোন। তাহলে অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। এটা একটু দেখে রাখ, এটা একটু মাথায় নিয়ে রাখ। অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। আর অ্যালডিহাইড বা কিটোন যাকেই জারণ করিস না কেন একটাই প্রোডাক্ট পাবি, কার্বক্সিলিক অ্যাসিড। তাই মাথায় একটা কথা রেখে দিস, জৈব যৌগের জারণের চূড়ান্ত পর্যায়ে সাধারণত কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। জৈব যৌগের জারণের চূড়ান্ত পর্যায়ে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনকে জারণ করলে পাওয়া যায় কার্বক্সিলিক অ্যাসিড। কি পাওয়া যায়? কার্বক্সিলিক অ্যাসিড। এখন প্রশ্ন, ভাই কোন অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, কোন অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাবো? প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল জারণ করবেন, অ্যালডিহাইড পাবেন। সেকেন্ডারি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল জারণ করবেন, কিটোন পাবেন। এবং উল্টা দিকেও আসা যাবে। উল্টা দিকে আসা যাবে মানে কি ভাই? অ্যালডিহাইডকে যদি বিজারণ করি তাহলে কি পাবো? প্রাইমারি অ্যালকোহল। কিটোনকে যদি বিজারণ করি, বিজারণ আসলে জাইমান হাইড্রোজেন, কিটোনকে যদি বিজারণ করি কি পাবো? সেকেন্ডারি অ্যালকোহল। কিটোনকে যদি বিজারণ করি কি পাবো? সেকেন্ডারি অ্যালকোহল। খেয়াল কর, দেখতে পাচ্ছিস, বুঝতে পারছিস, দেখতে পারতেছিস, বুঝতে পারতেছিস। এইটুকু আরেকবার বলি, অ্যালকোহল জারণ করলেই কার্বনিল যৌগ, অ্যালকোহল জারণ করলেই কার্বনিল কম্পাউন্ড, অ্যালকোহলকে জারণ করলেই কার্বনিল যৌগ হয়, অ্যালকোহলকে জারণ করলেই কার্বনিল যৌগ হয়। কি কি কার্বনিল যৌগ? ইট ক্যান বি অ্যালডিহাইড, ইট ক্যান বি কিটোন। প্রাইমারিকে জারণ করলে অ্যালডিহাইড, সেকেন্ডারিকে জারণ করলে কিটোন। বিজারণ করলে উল্টা, অ্যালডিহাইডকে বিজারণ করলে প্রাইমারি অ্যালকোহল, কিটোনকে বিজারণ করলে সেকেন্ডারি অ্যালকোহল। এখন প্রশ্ন হচ্ছে, অ্যালডিহাইডকে বা কিটোনকে জারণ করলে 2 ক্ষেত্রেই কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড আছে, কিন্তু এই ক্ষেত্রে একটা টুইস্ট আছে। অ্যালডিহাইডকে তুমি যখন জারণ করো তখন উৎপন্ন হয় যে অ্যাসিড, সেখানে কার্বন সংখ্যা সমান থাকে, কার্বন সংখ্যায় কোনো পার্থক্য আসে না, কার্বন সংখ্যা সমান থাকে। কিন্তু কিটোনকে যখন জারণ করিস তখন উৎপন্ন অ্যাসিডে কার্বন সংখ্যা 1 কমে যায়, কার্বন সংখ্যা 1 কমে যায়। আয় তোদেরকে মজাটা দেখাই। তো এখন তুই আমাকে একটা কথা বলতো, যে যেহেতু অ্যালডিহাইডকে জারণ করলে উৎপন্ন কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা সমান থাকে, বাট কিটোনকে জারণ করলে উৎপন্ন কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা কমে যায়, তাহলে আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করি তাহলে কি অ্যালডিহাইড পাবো না কিটোন পাবো? কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড পাবো না কিটোন পাবো? কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড পাবো না কিটোন পাবো? প্রশ্ন, যেখানে কার্বন নাম্বার সমান থাকবে সেই পরিবর্তন হবে, কার্বন নাম্বার সমান না থাকলে তো পরিবর্তনটা হবে না। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিজারণ করলে অ্যালডিহাইড হবে, বাট কিটোন হবে না, কারণ কিটোনকে জারণ করলে উৎপন্ন অ্যাসিডে একটা কার্বন কি থাকে? কম থাকে। বুঝতে পারছি? এখন আসেন, কিটোনের বেলায় একটা রুল অফ ক আছে, কিটোনের বেলায় কয়ের সূত্র। আসেন কয়ের সূত্রটা দেখে যাই। কিটোনের বেলায় কয়ের সূত্র, মুখে বলবো, মনোযোগ দিবি। কিটোনের বেলায় কয়ের সূত্র,
কতে কিটোন, কয়ের সূত্র দেখেন কতে কি ভাইয়া, কতে কিটোন, কতে কি, কতে কিটোন, কতে কি কম সক্রিয়, কতে কি কম সক্রিয়, যে কম সক্রিয় তাকে জারণ করা কষ্টকর, যে কম সক্রিয় তাকে জারণ করা কষ্টকর। তাহলে কতে কিটোন, কতে কম সক্রিয়, যে কম সক্রিয় তাকে জারণ করা কষ্টকর, তাকে জারণ করা কষ্টকর। আর যাকে জারণ করা কষ্টকর তাকে জারিত করলে, তাকে জারিত করলে কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড। আমরা জানি ক দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয়, তাহলে জারণ করলে ক দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড। বাট উৎপন্ন কার্বক্সিলিক অ্যাসিডে কার্বন সংখ্যা সমান নাকি কমে, কতে কার্বন কতে কমে, কতে কার্বন কতে কমে, কয়টা কমে, একটা কমে, কয়টা কমে, একটা কমে, এক কার্বন কমে যায়, একের ভিতরেও ক আছে। কমে যাওয়া কার্বন কি হয়, কতে কার্বন ডাই অক্সাইড, কমে যাওয়া কার্বন কি হয়, কার্বন ডাই অক্সাইড, কমে যাওয়া কার্বন কিসে কনভার্ট হয়, কার্বন ডাই অক্সাইড। তাহলে কিটোনের বেলায় কয়ের সূত্র, রুল অফ ক, রুল অফ ক পড়াই দিলাম। কতে কিটোন জারিত করলে ক দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড। তার আগে বলি কতে কিটোন, কতে কম সক্রিয়। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কে কম সক্রিয়, কিটোন। তাই কিন্তু অ্যালডিহাইড মৃদুজারক দ্বারা জারিত হয়। ফেলিন দ্রবণ এবং টলেন বিকারকের সাথে কে বিক্রিয়া করে, অ্যালডিহাইড বিক্রিয়া করে, কিটোন বিক্রিয়া করে না। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আমরা পার্থক্য করি কি দিয়ে, ফেলিন দ্রবণ এবং টলেন বিকারক দিয়ে। কিন্তু যদি তোমাকে বলা হতো, দেখো খেয়াল করো আবার বলি, কতে কিটোন কতে কম সক্রিয়, তাই তাকে জারণ করা কষ্টকর, জারিত করলে ক দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড, এবং উৎপন্ন কার্বক্সিলিক অ্যাসিডে ক দিয়ে কার্বন, ক দিয়ে কম থাকে, কয়টা কম থাকে, এক কার্বন কম থাকে। তাহলে আপনি আমাকে বলেন, প্রশ্ন, তাহলে আপনি আমাকে বলেন, কয়ের সূত্র তো পড়লাম, দেখি বলেন তো, সংকেত লিখি, সংকেত লিখি, সংকেত লিখি। তোমাকে দিলাম CH3CH2CHO, কি দিছি ভাইয়া, প্রোপানেল, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তোমাকে দিলাম প্রোপানন, 3 কার্বন বিশিষ্ট কিটোন। আপনি দুটোকেই জারণ করবেন, দুটোকেই জারণ করবেন। প্রোপানেলকে যদি জারণ করেন কি পাবেন, কার্বন সংখ্যা সমান থাকবে, পাবেন হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, CH3CH2COOH, প্রোপানোয়িক অ্যাসিড। বাট প্রোপাননকে জারণ করলে কি পাওয়া যাবে, প্রোপাননকে জারণ করলে, প্রোপাননকে জারণ করলে কি পাওয়া যাবে, প্রোপাননকে জারণ করলে কি পাওয়া যাবে, ইথানোয়িক অ্যাসিড, একটা কার্বন গন, ইথানোয়িক অ্যাসিড। আর কমে যাওয়া কার্বন কি হবে, কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখেন আমরা কিন্তু অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে জারণ দ্বারাও আমরা পার্থক্য করতে পারি। কি দ্বারা পার্থক্য করতে পারি, জারণ দ্বারাও পার্থক্য করতে পারি। তাহলে কিটোনের বেলায় কয়ের সূত্র খুব জীবনে কাজে লাগবে। একটা প্রশ্ন করব, তখন থেকে পেটের মধ্যে গুড়গুড় করতেছিল, কোশ্চেনটা করতেই পারতেছিলাম না, তাই টপিকের মধ্যে একটু অন্য টপিকে চলে গেছিলাম। অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য করা যায় ফেলিং দ্রবণ টলেন বিকারক দিয়ে। প্রশ্ন, কার্বনিল মূলক শনাক্ত করা হয় কি দিয়ে, কার্বনিল মূলক। ভাই অ্যালডিহাইড কিটোন এর মধ্যে পার্থক্য তো পরের কথা, আগে তো জানতে হবে যে যৌগটা অ্যালডিহাইড কিটোন কিনা, কার্বনিল যৌগ কিনা। তাহলে কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় কি দ্বারা, প্রশ্ন, কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় কি দ্বারা, কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় কি দ্বারা, প্রশ্ন, প্রশ্ন, কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় কি দ্বারা। এটা প্রশ্নের উত্তর দিতে থাকেন, আমি আরেকবার একটু বলে যাই। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড। প্রাইমারি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহলকে জারণ করলে কিটোন। এখানে কার্বন নাম্বারের কোনো চেঞ্জ নাই, কার্বন সংখ্যা সমান থাকে, তাই যাওয়াও যাবে আসাও যাবে। জারিত করলে অ্যালডিহাইড কিটোন, বিজারিত করলে যথাক্রমে প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহল। বাট অ্যালডিহাইড বা কিটোনকে তুমি যদি জারিত করো তাহলে পাওয়া যাবে কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা হ্যাঁ সুন্দর, 3 ডিগ্রি, আরে মোহাম্মদ আলম এক্সেলেন্ট, মোহাম্মদ আলম ভেরি গুড। বলছে কার্বনিল মূলক শনাক্ত করা হয়, কার্বনিল মূলক শনাক্ত করার পরীক্ষাটার নাম লাল কলম দিয়ে লিখে দেই, 2,4-DNP, 2,4-DNPH বলে দিলাম, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। খুব ভালো হবে তোর পরীক্ষা, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এই বিকারকের আরেকটা নাম আছে জানিস,
এই বিকারকের আরেকটা নাম হচ্ছে ব্র্যাডির বিকারক বা ব্র্যাডিস রিয়াজেন্ট। এই বিকারকের আরেকটা নাম হচ্ছে ব্র্যাডির বিকারক। আমি তো এখনো উচ্চবর্গীয় পড়াশোনা শুরুই করি নাই, হ্যাঁ, আমি কিন্তু এখনো শিশু সুলভ পড়াশোনাতেই আছি। আমি কিন্তু শনাক্তকরণ, জৈব যৌগের শনাক্তকরণ, ভাই জৈব যৌগ থেকে একখান কোশ্চেন আসলেও তুই শনাক্তকরণ করবি। নুসরাত জাহান সাদিয়া, নুসরাত জাহান, ভেরি গুড ভেরি গুড, নুসরাত জাহান অ্যান্সার করছে। আর শাহনেয়াজ অমি একটা প্রশ্নের উত্তর দিয়েছে, জিজ্ঞেস করছে বা বলছে 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কার্বন কমে যায়। রাইট, প্রাইমারি অ্যালকোহলের বেলায় সেম থাকে, সেকেন্ডারি অ্যালকোহলের বেলায় সেম থাকে। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করা একটু টাফ, তাই 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোন উৎপন্ন হয় এবং প্রথম ধাপেই একটা কার্বন কমে যায়। এবং এই জন্য জারণ দ্বারা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় কি দ্বারা? জারণ দ্বারা। প্রাইমারি অ্যালকোহলকে জারণ করবি, উৎপন্ন অ্যাসিডে কার্বন সংখ্যাটা সমান থাকবে। সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করবি, উৎপন্ন অ্যাসিডে কিটোন থেকে অ্যাসিড হওয়ার সময় একটা কার্বন কমে যাবে। আর টারশিয়ারি অ্যালকোহলকে জারিত করবি, প্রতি ধাপে একটা করে কার্বন কমবে। টারশিয়ারি অ্যালকোহল থেকে কিটোন হবে, তখন একটা কমবে, কিটোন থেকে অ্যাসিড হলে কমবেই, তো কয়টা কমবে? 2টা। অর্থাৎ জারণ দ্বারা প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। প্রশ্ন, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে আর কিভাবে পার্থক্য করা যায়? জারণ ছাড়া আর কিভাবে পার্থক্য করা যায়? প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে জারণ ছাড়া আর কিভাবে পার্থক্য করা যায়? প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে আর কিভাবে পার্থক্য করা যায়? আমরা লাস্ট টপিক পড়বো এখন। লাস্ট টপিক প্লিজ যাইস না, থাক। কি যে দেখাবো দেখ। অ্যামিন, লাভ দিয়ে চলে গেলাম অ্যামিন। এই যারা ভর্তি পরীক্ষা দিবি, সামনে কৃষির পরীক্ষা, গুচ্ছ পরীক্ষা, সব শনাক্তকরণ ভালো করে পড়বি, ব্যবহার ভালো করে পড়বি জৈব যৌগের। অ্যামিনে আসে, অ্যামিন। তো অ্যামিনের বিক্রিয়া ভাই ব্যতিক্রম ছিল 3 দুগুণী 6। অ্যামিনের বিক্রিয়া ব্যতিক্রম ছিল 3 দুগুণী 6। অ্যামিনের বিক্রিয়া ব্যতিক্রম ছিল 3 দুগুণী 6। অ্যামিনের বিক্রিয়া ব্যতিক্রম ছিল 3 দুগুণী 6। 6 প্রকার। আসেন অ্যামিনের বিক্রিয়াগুলো মনে রাখার টেকনিকটা বলে দেই। টেকনিকটা হচ্ছে অ্যামিন এর বিক্রিয়া মনে রাখার টেকনিক। প্রতি কানার যে চোখে দেখে না, প্রত্যেকটা কানার আরো হইছে যক্ষা। প্রতি কানার আরো যক্ষা। বায়োলজি ধরবো, বল এই যক্ষার ব্যাকটেরিয়ার নাম বল। কিরে পারিস? যক্ষার ব্যাকটেরিয়া, আর বল সেই ব্যাকটেরিয়ার আবিষ্কার। যা 2টা প্রশ্ন করলাম বায়োলজি থেকে, অনুজীব অধ্যায় সবার পড়া হয়েছে 26, 25, 24। বল যক্ষার জীবাণুর নাম কি? 2 নাম্বার যক্ষার জীবাণুর আবিষ্কারককে। 3 নাম্বার যক্ষার টিকার নাম। কমেন্ট চেক করব। আচ্ছা, আলম বলছে ভেরি গুড, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে আর পার্থক্য করা যায় লুকাস বিকারক দ্বারা। আর কিভাবে পার্থক্য করা যায় মোহাম্মদ আলম? আর কিভাবে? 2টা বলছো, একটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় জারণ দ্বারা, 2 নাম্বার হচ্ছে লুকাস বিকারক দ্বারা। আর কিভাবে করা যায়? আর একটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন দ্বারা। ওই যে কপার প্রভাবক 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না, 3 ভাবে করা যায়। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করার জন্য 3টা রিঅ্যাকশন। জারণ, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড ইউজ করব। 2 নাম্বার লুকাস বিকারক, গাঢ় HCl অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। 3 নাম্বার ডিহাইড্রোজিনেশন বা কপার মানে হাইড্রোজেন বিচ্যুতি, যেখানে প্রভাবক হিসেবে ইউজ হবে কপার, তাপমাত্রা হচ্ছে 300। প্রতি কানার আরো যক্ষা টেকনিক। প্রতি কানার আরো যক্ষা। আসেন প্রতিতে কি? অ্যামিনো মূলকের প্রতিতে তো প্রতিস্থাপন। এই অ্যামিনো মূলকের সংকেত কি? NH2, একটা হাত ফাঁকা। এই অ্যামিনো মূলকের সক্রিয় হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। খুব ভালো করে নোট কর, 24, 25, খুব ভালো করে নোট কর। অ্যামিনো মূলকের সক্রিয় হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। প্রতিতভাবে প্রতিস্থাপন কাতে? কার্বিল অ্যামিন বিক্রিয়া। কাতে? এই তোফাইল হুজুরকে বলে দাও একটু দেরিতে শুরু করতে। কার্বিল অ্যামিন বিক্রিয়া বা পরীক্ষা। কতে? নতে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া।
এই খুব সুন্দর করে নোট কর, লাইফ সেভিং সূত্র, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। আরোতে অ্যারাইল অ্যামিনের বেনজিন বলয়ে, অ্যারাইল অ্যামিনের বেনজিন বলয়ে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। অ্যারাইল অ্যামিনের বেনজিন বলয়ে, ভাই পড়াগুলো গোছায় যাবে তোর, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। এখানে 3টা ঘটে রে শাহানা, 3টা ঘটে না। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন মেইনলি 3টা ঘটে, সালফোনেশন, হ্যালোজিনেশন, নাইট্রেশন। সালফোনেশন, হ্যালোজিনেশন, নাইট্রেশন। কি কি ঘটে এখানে? শাহানা, জাস্ট শাহানা লিখে রাখলাম, তুই শাহানাতে বুঝে নিবি, সালফোনেশন, হ্যালোজিনেশন, নাইট্রেশন। ঠিক আছে? আচ্ছা, আর কি বিক্রিয়া বাকি থাকলো? 6 প্রকার, কিন্তু দেখ 4টা লিখছি। যক্ষা, জতে কি? জারণ, অ্যামিনোমূলকের জারণ। যুক্ত ক্ষতে কি? ক্ষার ধর্মিতা। এই অ্যামোনিয়ার জাতক না, তো অ্যামোনিয়ার জাতক তো ডেফিনেটলি কি হবে? ক্ষারধর্মী হবে। ভর্তি পরীক্ষায় তুই সামনে যে কৃষিতে পরীক্ষা দে, মেডিকেলে পরীক্ষা দে, তুই পাচ্ছিস কি পাবি? ক্ষারধর্মিতার ক্রম, ক্ষারধর্মিতার ক্রম। ক্রমটা খুব সুন্দর করে লিখে রাখ। 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারধর্মী, তারপরে 1 ডিগ্রি অ্যামিন, তারপরে 3 ডিগ্রি অ্যামিন, তারপরে অ্যামোনিয়া। আচ্ছা, একটু মনে হয় যে জায়গা হলো না, তাহলে এটা একটু মিশাই দিই, আবার লিখি। সরি, একটু উপর থেকে তুলে লিখি। ক্ষারধর্মিতা, তো ক্ষারধর্মিতার ক্রমটা আরেকবার লিখি। ক্রম, উপরে কি জায়গা হবে? হ্যাঁ হবে। 2 ডিগ্রি অ্যামিন, আচ্ছা এইভাবে লিখি, 1 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, অ্যামোনিয়া, তারপরে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, অ্যারাইল অ্যামিন, লাইক ফিনাইল অ্যামিন। আমি লোন পেয়ারটা দিয়ে দিই। তাহলে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম তুই পরীক্ষায় পাচ্ছিস, কমন পরীক্ষায় তুই কমন পাচ্ছিস ভাই। এই যে এই পড়াইতেছি, এটাই আসবে পরীক্ষায়। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম, কোশ্চেন আউট। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম, কোশ্চেন আউট। তাহলে অ্যামিনের বিক্রিয়া হচ্ছে এটা। এখন ছোট ছোট একটু নোট আছে, ছোট ছোট একটু নোট, এইটাই দরকার তোর। এই ছোট ছোট নোটগুলো খুব দরকার ভাই। দেখ, ছোট ছোট নোটগুলো খুব দরকার, প্লিজ একটু মনোযোগ দে। দেখ, কার্বিলামিন পরীক্ষা, এই কার্বিলামিন পরীক্ষার জন্য নোট কি? এই কার্বিলামিন পরীক্ষার মাধ্যমে কিন্তু কি করা যায় জানিস? কার্বিলামিন পরীক্ষার মাধ্যমে প্রাইমারি অ্যামিন ও ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। প্রাইমারি অ্যামিন ও ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। তাহলে ক্লোরোফর্ম শনাক্তকারী পরীক্ষার নাম কি? কতে ক্লোরোফর্ম, কতে কার্বিলামিন। প্রাইমারি অ্যামিন শনাক্ত করার পরীক্ষার নাম কি? কার্বিলামিন পরীক্ষা। নামের ভিতরে অ্যামিন আছে, শনাক্ত করা যায়, লিখে ফেলি। প্রাইমারি অ্যামিন ও ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। আর নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য করা যায়। অ্যামিনের মধ্যে পার্থক্য ও শনাক্ত করা যায়। তো যদি ইন্ডিভিজুয়ালি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিন শনাক্ত এবং পার্থক্য করতে চাস, তাহলে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবি। খুব ইম্পর্টেন্ট ভাইয়া। আমি মোটামুটি তোমাকে ভেরি গুড, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, রবার্ট কচ, বিসিজি, কমন পরীক্ষায় প্রশ্ন আসতেছে, কমন চলে আসছে, তুই কমন পেয়ে গেছিস, ভেরি গুড। মোহাম্মদ আলম হচ্ছে ক্রমটা বলছে। নিচের কমেন্টটা একটু দেখি, নিচের দিকে, ভেরি গুড। স্নিগ্ধ, নিচে দেখি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বিসিজি ভ্যাকসিন, আবিষ্কারক রবার্ট কচ, মুশফিকা বিনতে মুশারফ, ভেরি গুড। আচ্ছা ভাই, যে বললা যে নিচে দেখা হইলো, আমি তোমাকে তো বললাম যে ভাই আমার এখনই ক্লাস আছে তাই কথা বলতে পারলাম না। এটা এমন কোনো ব্যাপার না, আমি জাস্ট তাড়াহুড়া করে আসতেছিলাম, আমার যেখানে সেট আপ করা, এই জন্য দেরি হয়েছে, এই জন্য তোমার সাথে কথা বলতে পারি নাই। অবভিয়াসলি যদি ফ্রি থাকতাম আমি কথা বলতাম, ঠিক আছে ভাইয়া, এইটা হচ্ছে কারণ। আচ্ছা, তো এইটা হচ্ছে আলোচনা। আর কার্বিলামিন পরীক্ষা এখানে একটু লিখে দেই, এদিকে একটু সবাই বোর্ডে দেখিস। কার্বিলামিন পরীক্ষা দেখ, এ ভাই কার্বিলামিন পরীক্ষায় পড়ায় দেই। হ্যাঁ, এটা একটা শয়তানি বুদ্ধি আছে তো, তাই একটু বলে দিচ্ছি। হ্যাঁ, পরে থ্যাঙ্ক মি লেটার। কার্বিলামিন পরীক্ষা, হ্যাঁ এই যে উপরে লিখলাম কার্বিলামিন পরীক্ষা, নামের ভিতরেই সব আছে। কত ঘন্টা? 1 ঘন্টা 49 মিনিট। হ্যাঁ, আজকে একটুখানি মনে হলো বেশি নিয়ে ফেললাম, 9 মিনিট বেশি নিছি।
কার্বিল অ্যামিন পরীক্ষা, দেখেন নামের ভিতরেই সবকিছু আছে, এভরিথিং নামের মধ্যে আছে, নাম থেকে তাকে আমরা বের করে নিয়ে আসবো, গ্রিন কালার ইউজ করলাম। কার্বিল অ্যামিন পরীক্ষা, দেখেন বিক্রিয়াতে নামের মধ্যে অ্যামিন আছে, তাহলে বিক্রিয়াতে অবশ্যই অ্যামিন বিক্রিয়া দিবে। কোন অ্যামিন দিবে? প্রাইমারি অ্যামিন। অ্যালিফেটিকও হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন নিলাম অ্যানিলিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন নিলাম অ্যানিলিন, নিয়ে ফেলছি। তাহলে অ্যামিন পরীক্ষা দিবেই। দেন সেকেন্ড বিকারক ক আছে নামের ভিতরে, ক দিয়ে ক্লোরোফর্ম, ক দিয়ে কি? ক্লোরোফর্ম। আবার ক আছে, ক দিয়ে কোষ্টিক পটাশ, ক দিয়ে কি? কোষ্টিক পটাশ। আবার বলি কার্বিল অ্যামিন পরীক্ষা, আবার বলি কার্বিল অ্যামিন পরীক্ষা, অ্যামিন আছে তাহলে বিক্রিয়াতে অ্যামিন লাগবে, বাট কোন অ্যামিন? প্রাইমারি অ্যামিন। সেটা অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। কতে ক্লোরোফর্ম, কতে কোষ্টিক পটাশ, বাট পয়েন্ট টু বি নোটেড, কোষ্টিক পটাশটা কেমন হবে? দেখ নামের ভিতরে কার্বিল অ্যামিনের ভিতরে সরেয়ার ল আছে, তাই এটা অ্যাকুয়াস না, অ্যালকোহলীয়। কেমন নিব? অ্যালকোহলীয়। তাপমাত্রা হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার বলি কার্বিল অ্যামিন বিক্রিয়া, অ্যামিন, ক্লোরোফর্ম, কোষ্টিক পটাশ। অ্যামিন নামের ভিতরে আছে, ক দিয়ে দুইটা জিনিস, ক্লোরোফর্ম, কোষ্টিক পটাশ। আর নামের ভিতরে যেহেতু কার্বিল অ্যামিন আছে, অ্যাল কথাটা পেয়ে গেছিস, তাই এটা অ্যালকোহলীয়। কি তৈরি হয়? উগ্র গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড বিক্রিয়ার একটু ঝলক দেখাই দেয়। আয়, এখানে দুটো হাইড্রোজেন দেখতেছিস, এই দুটো হাইড্রোজেনকে সরাই দিবে কে? এই কার্বনটা। এই কার্বনটা গিয়ে এখানে যুক্ত হবে, তাহলে 2 হাইড্রোজেন সরে গেলে মোট হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 2 আর 1 এ 3। ক্লোরিনও 3টা, হাইড্রোজেনও 3টা, তাহলে 3 মোল HCl। সাথে আছে ক্ষার, অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে। আবার বলি দেখেন প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম, কোষ্টিক পটাশ নিছি, বিক্রিয়াতে উৎপন্ন কি হবে? HCl লেভেলের বাচ্চা, তুই বিক্রিয়া মিলাইতে পারিস না, তার জন্য এই যে ক্লোরোফর্মের কার্বন ও ওই 2 হাইড্রোজেনকে রিপ্লেস করে দিবে। কারণ কার্বনের যোজনী 4ই হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 2ও হয়। কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী কত? 2। তো এক্ষেত্রে এই হাইড্রোজেনের 2টা হাত সরে গেলে ওখানে কার্বন গিয়ে বসে পড়ে। তাহলে আগে বসায় দেই, চল আগে বসায় দেই, জিনিসটাকে বসায় দেই, গ্রিন কালারই থাকি, বসায় দেই। কি তৈরি হবে? এই যে দেখেন এন, হাইড্রোজেন বের হয়ে গেছে, ডাবল বন্ড সি, এটাকে কিন্তু আইসোসায়ানাইড মূলক বলে, এটাকেই বলা হয় ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বিল অ্যামিন, ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বিল অ্যামিন। আর পাশে কি থাকবে? আর সাথে কি উৎপন্ন হবে? ভাই 2টা হাইড্রোজেন চলে আসছে, একটা হাইড্রোজেন অলরেডি এক্সিস্ট করতো, 2 আর 1 এ 3টা হাইড্রোজেন, 3টা ক্লোরিন ছিল, 3 মোল HCl, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় কি রে ভাই? লবণ আর পানি। ব্যালেন্স করতে চাইলে করতে পারিস, না হলেও কোনো সমস্যা নেই। কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া। হুজুরের ক্লাসের টাইম হয়ে গেছে, হুজুরের ক্লাসের টাইম হয়ে গেছে, এটা দিয়েই শেষ করব, আর কোনো কথা নাই। এই ফিনাইল আইসোসায়ানাইডের উগ্র গন্ধ থাকে, উগ্র বা উৎকট বাজে গন্ধ। এই উগ্র বাজে গন্ধ এটা শনাক্ত করার জন্যই সাহায্য করে। তাহলে কি শিখলাম? লাস্ট মিনিটে রিভিশন। অ্যামিনের বিক্রিয়া 6 প্রকার, প্রতিকানার আরোযক্ষা। প্রতিতে কি? প্রতিস্থাপন। প্রতিতে কি? প্রতিস্থাপন। কার প্রতিস্থাপন? অ্যামিনোমূলকের সক্রিয় হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। কাতে কি? কার্বিল অ্যামিন পরীক্ষা। কি করা যায়? প্রাইমারি অ্যামিনো ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। নাতে কি? নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিনকে শনাক্ত করা এবং পার্থক্য করার জন্য নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়া হয়। আরোতে কি? অ্যারাইল অ্যামিনের বেনজিন বলয়ে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, সালফোনেশন, হ্যালোজিনেশন, নাইট্রেশন। তোরা যারা সিকিউ পরীক্ষা মানে সামনে এইচএসসি প্রি মেডিকেল যারা 25 ব্যাচের আসিস, তারা জানিস যে অ্যানিলিনে নাইট্রেশন করলে অর্থপ্যারা অবস্থানে নাইট্রেশন হয় না, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়, এটা সিকিউ এর জন্য লাগে। আচ্ছা, আর কি? জারণ এবং ক্ষারধর্মিতা। এমসিকিউতে কমন পাবি অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। যে কোনো অবস্থায় অ্যালিফেটিক অ্যামিনের ক্ষারধর্মিতা অ্যামোনিয়ার চেয়ে বেশি, আর অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারধর্মিতা অ্যামোনিয়ার চেয়ে কম। ক্রমটা কি? 2 1 3 213 মনে রাখবো। আর কার্বিল অ্যামিন বিক্রিয়ার শর্টকাট কি? নামের ভিতরেই আছে। অ্যামিন দিবে এই বিক্রিয়া, কোন অ্যামিন? প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, কতে ক্লোরোফর্ম, কতে কোষ্টিক পটাশ। অ্যালকোহলীয় নিতে হবে, অ্যাল আছে নামের মধ্যে, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উগ্র গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড তৈরি করে। এই যে বলে দেই C ট্রিপল বন্ড N, এটা হচ্ছে সায়ানাইড
বা নাইট্রাইল মূলক, আর N ডাবল বন্ড C এটা হচ্ছে আইসোসায়ানাইড মূলক। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু ক্লাস শেষ করব, সবাই একটু লাস্টে একটু থাকো, এই 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। 1 ঘন্টা 54 মিনিট আমার টার্গেট ছিল, হচ্ছে 1 ঘন্টা 55 মিনিট আমার টার্গেট ছিল 2 ঘন্টা নেয়ার। সো আমি 2 ঘন্টা অলমোস্ট হিট করছি, আরও 5 মিনিট পড়াতে পারতাম, কিন্তু আমাদের তোফায়েল হুজুরের ক্লাসের সময় হয়ে গেছে 8:30টায়। তোফায়েল হুজুর কি আছেন? আপনি আপনার ক্লাস শুরু করবেন, সবাইকে নিয়ে চলে যান, আপনি প্রিপারেশন নিচ্ছেন, আমি জানি আপনি সাজাচ্ছেন জিনিসগুলো। তো একটু লাস্টে শেষ করি। ভাইয়া আপুরা যারা ক্লাসটা করলাম, আমি জানি না কতজন শেষ পর্যন্ত দেখছো, পরবর্তীতে কতজন এই ক্লাসটা করবা। যারা এই ক্লাসটা পরবর্তীতে করবা, আপনি যদি ক্লাসটা ঠিক মতো করেন, আপনার অনেক কিছু সর্টেড হয়ে যাবে। আমি আজকের ক্লাসে কী কী শিখাইছি, আপনি পুরো ক্লাসটা করছেন যারা, তারা খুব ভালো করেই দেখছেন যে ভাই কোন কোন জায়গায় কী কী জিনিস পড়াইছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আমার 2টো কেমিস্ট্রি ক্লাস নেওয়ার কথা ছিল ফ্রি উইকে, একটা ফার্স্ট পেপারের অধ্যায়, একটা সেকেন্ড পেপারের অধ্যায়। মূলত আমার ক্লাসগুলো এইচএসসি স্ট্যান্ডার্ড না, আমার মূলত ক্লাসগুলো ছিল অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস। অ্যাডমিশন এইচএসসি একটু মিক্স আপ করছি, কারণ হচ্ছে অনেক ধরনের স্টুডেন্টই ছিল, অনেক ধরনের স্টুডেন্ট, কারণ 25 ছিল, 26 ছিল, 24। যদি ডেডিকেটেডলি শুধু 25কে ক্লাস নিতাম তাহলে আরেকটু অন্যরকম করতাম, ডেডিকেটেডলি 24কে নিতাম তাহলে আরেকটু অন্যরকম করতাম, বুঝতে পারছেন? তো অ্যাকর্ডিং টু অডিয়েন্স আসলে ক্লাসের ভ্যারিয়েশন আসে। তো সবাইকে অনুরোধ করব বা সবাইকে বলবো, আমাদের এসিএস এর যে প্রি মেডিকেল ব্যাচটা এবছর হচ্ছে, এইটা ওয়ান অফ দ্য মানে টপ ব্যাচ আমি বলবো। এর থেকে অনেকেই পড়ান, সবাই মোটামুটি আমার কাছাকাছি, আমি জানি ভালো মন্দ সবাই ভালো পড়ান, কিন্তু আমরা এবার একটুখানি অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে একটুখানি হলেও আমরা অভিজ্ঞতাতে আলাদা। আমরা এত বছর ধরে পড়াচ্ছি, এই অভিজ্ঞতার আলোকে আমি তোমাকে এতটুকু কনফিডেন্স দিতে পারি, যতটুকু আমার কেমিস্ট্রিতে আছে আমি তোমাকে যা পড়াই দেবো, কোশ্চেন খুব খারাপ হলেও, শুধু অনুশীলনী না রে ভাই, অনুশীলনী পারতে গেলেও তো বেসিক লাগে, যদি ধর অনুশীলনীর বাইরে কোশ্চেন আসে তখন কি করবি? এই জন্য কোর ঠিক করতে হবে, কোর ঠিক করতে হবে। মুশফিকুর রহমান ফুল দেখলাম ভাইয়া, প্রদীপ দেবনাথ ফার্স্ট টু, হাদিকা ফেরদৌস ভেরি গুড ভাইয়া, তুমি অনেকক্ষণ ধরে কোশ্চেন করছো, অনেক কোশ্চেনের অ্যান্সার দিছো। যারা শেষ পর্যন্ত মোহাম্মদ আনন্দ বাকিটুকু পড়ান, হ্যাঁ, যা যদি কোনো কিছু জানার থাকে জানতে চাইতে পারিস। আর লাস্টলি যেটা বলবো, আমি জানি না কতটুকু তোদের জন্য কমফোর্টেবল হয়েছে, বাট এটা তুই যদি ধরতে পারিস যে ভাই কি পড়াইছে, কিভাবে পড়াইছে, কেমনে পড়াইছে, এটা যদি একটু ভাই ডিসকাউন্ট দিবেন না, ডিসকাউন্ট তো চলতেইছে ভাইয়া, এখনও যারা প্রিবুক কুপনটা দিবা, কুপন দিলেই তো তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, যারা বিভিন্ন সাইকেলে ছিলা তাদেরও ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে? তো ভাই পড়তে হবে, কষ্ট করতে হবে, কষ্ট না করলে হবে না। আর অনুরোধ থাকবে মেডিকেল ব্যাচটায় আপনারা এনরোল করেন, যেন আমাদের সাথে আপনার পথ চলাটা হয়, এবং সামনের বছর হ্যাঁ তোদেরকে নিয়ে যেন একটা ভালো রকমের একটা সেলিব্রেশন করতে পারি। আর যারা আসবি না কোনো সমস্যা নেই, যে ভাই আমরা তো এনরোল করে ফেলছি, এনরোল করবো না, 25 ব্যাচ বা 24 ব্যাচ, সবাইকে বলবো ক্লাসটা দেখিস, জৈব যৌগ যেখানেই পড়িস, যার কাছেই পড়িস, এই ক্লাস তোর কাজে লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।